আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। গল্পের প্রথম থেকে শেষ অংশ। তোকে বারবার বলার পরও আমার রুমে কি করছিস? তোকে বারণ করেছিলাম না আমার রুমে আসতে। তাও কেন এলি? নুহাস। আসলে হয়েছে কি নুসাইবা? আসলে নকলে বাদ দে, তুই কেন এই রুমে? নুহাস। আমার একা থাকতে ভয় লাগছে তাই তোমার রুমে এসেছি। নুসাইবা। নুসাইবার কথা শুনে নুহাস ভ্রু কুঁচকে বলে, দিন দুপুরে তোর কিসের ভয়? জানি না, আমার কেমন যেন লাগছে। আচ্ছা ভাইয়া, মা বাবা বড় মা এরা কখন আসবে এখানে? আমার অনেক ভয় লাগছে। ভয় মিন মিন করে কথাটা বলে অসহায় মুখ করে নুহাসের দিকে তাকিয়ে থাকে। নুহাস নুসাইবার কথা শুনে হা হা করে হেসে ওঠে। কোনো রকম হাসি থামিয়ে বলে, তোর মতো ভীতু আমি একটাও দেখিনি রে নুসুক। নুহাস। বলো না কখন আসবে নুসাইবা? মা বাবা কারিরা বিকেলে আসবে। এখন আমার মাথা খারাপ করিস না, আমি এখন ঘুমাবো। এই বড় দিনে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম না দিয়ে আমার ভালো লাগছে না। তুই তোর বরাদ্দকৃত রুমে যা। কাল থেকে আমার মাথা খারাপ করলি। সবার আগে গ্রামের বাড়িতে আসবি, তোর জন্য আমাকে এত সকালে আসতে হয়েছে। নাতে আমি সবার সাথেই আসতাম। নুসাইবা কাদো কাদো গলায় বলল। আমি কি জানতাম নাকি এখানে আসার পর থেকে আমার ভয় লাগবে? নুসাইবা। আরে পাগলি, কি জন্য তোর ভয় করছে? নুহাস। আমি জানি না, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমার আশেপাশে কেউ আছে। আমার কেমন যেন অদ্ভুত লাগছে। নুসাইবা। নুসাইবার কথা শুনে নুহাস চারিদিকে তাকিয়ে দেখে, কই এখানে কেউ নেই, তোকে দেখবে কে? আর এত করে বারণ করার পরও দেখ, জিন ভূতের কাহিনী। নুহাস। আমি আর দেখব না নুসাইবা। তোর ঢং শেষ হলে এখান থেকে যাত। ও সব ভূত প্রেতাত্মা, সব ভুয়া কথা। বাস্তবে এসব কিছু না। নুহাস। নুহাস ভাইয়ার কথা শুনে মনে মনে ভাবি, আমি আরও সব ভূত প্রেতাত্মার মুভি দেখব না। কোথায় ভেবেছিলাম বড় আম্মুর নানু বাসায় গল্পের মতো অনেক পুরনো বাড়ি হবে। সেখানে অনেক প্রেতাত্মারা থাকবে। এসব বেশি কল্পনা করার জন্য মনে হয় আমার এমন মনে হচ্ছে। নুহাস ভাইয়া ঠিকই বলেছে, আমি একটা পাগল, নাতে দিন দুপুরে কোনোদিন প্রেতাত্মারা সামনে আসে নাকি? ইস, কখন যে সবাই আসবে। হাঁটতে হাঁটতে পুরো বাড়িটা দেখছি। আমি হলাম নুসাইবা জাহান, বাবা মার একমাত্র সন্তান। আমার বাবারা 3 ভাই 2 বোন। আমার বাবা সবার ছোট। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো আমার চাচাতো ভাই নুহাস আহমেদ, আমার বড় চাচার বড় ছেলে। তার ছোট একটা ভাই আর বোন আছে নেহা নেহাল, ওরা দুজন যমজ। মেজো চাচার 2 মেয়ে 1 ছেলে রাইমা রামিম। আর আমার আব্বু হলো সবার ছোট। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকি। কোথাও বেড়াতে গেলে সবাই একসাথে বেড়াতে, তাই। বড় ফুপির 1 ছেলে 1 মেয়ে আশা আর আসিফ। ছোট ফুপির 2 মেয়ে রাহি মাহি। আমাদের সব ভাই বোনের মধ্যে সবার বড় নুহাস ভাই। আর সবার ছোট হলাম আমি। নুহাস ভাই এবার পড়াশোনা শেষ করে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। আর নেহা নেহাল আর আমি একসাথে এবার এসএসসি পরীক্ষা দিলাম। ওরা আমার কয়েক মাসের বড়। রাইমা আপু এবার অনার্স ফাইনাল ইয়ারে। রামিম ভাইয়া অনার্স প্রথম বর্ষের ছাত্র। আশা আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। আর আসিফ ভাইয়া এবার অনার্স থার্ড ইয়ারে। রাহি মাহি এবার ইন্টার পরীক্ষা দিবে। দুজন যমজ বোন। আমরা 10 জন কাজিন যেখানেই যাই না কেন একসাথে যাই সব সময়। আমাদের সবার বয়সের ব্যবধান খুব কম হওয়ায় আমরা সব ফ্রেন্ডের মতো মিশি। আমাদের কথা শুনে কেউ কেউ মনে করেন আমরা সবাই বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে একসাথে থাকার জন্য এখন কোথাও একা একা গেলে ভালো লাগে না। আমাদের 3 জনের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হয়েছে। বাসায় থাকতে ভালো লাগছে না, তাই সবাই মিলে ঠিক করেছি কোথাও বেড়াতে যাওয়া হোক। সবাই মিলে যখন আলোচনা করি কোথায় বেড়াতে যাওয়া যায় তখন বড় মা বলেন, আমার নানু বাসায় চল, ওখান থেকে ঘুরে আসা যাক। বড় মার কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করছে একে অপরের। সবার তাকানো দেখে বড় মা বলেন, আমার নানু বাড়ি ফুলতলা, কাল্পনিক, এটা অবশ্য গ্রামে। আমার নানা নানু মারা যাওয়ার পর আর যায়নি সেখানে। তোরা যদি যেতে চাস তাহলে যাওয়া যায় সেখানে। নেহা বলে, মা তোমার নানুর বাসাও আছে? নেহার কথা শুনে নেহার মাথায় থাপ্পড় মেরে বলে, আরে পাগল, শুধু তোর আর আমার নানু বাড়ি আছে, আর কারো নেই। বুদ্ধু, সবারই নানু বাড়ি আছে। নেহা মাথায় হাত বুলিয়ে বলে, খচ্চর, আমাকে না মেরেও তো বলতে পারতি কথাটা। নেহার কথা শুনে নেহাল বলে, বাবাকে দিতে হয় থাবা, নয়তো সে বুঝে না। ঠিক তেমনি তোকে ভালো করে বললে বুঝবি না, তাই একটা চটকানা দিলাম। নেহালের কথা শুনে নেহা ধুম করে নেহালের পিঠে কিল মেরে দৌড় দেয়।
নেহার দৌড় দেখে সবাই হাসতে থাকে। এদের মধ্যে এমন যুদ্ধ লেগেই থাকে। সবাই এসব দেখে অভ্যস্ত। সবাই মিলে ঠিক করে 3 দিন পর সবাই ফুলতলা যাবে। সেই হিসেবে সব প্রস্তুতি শুরু করে। কিন্তু আমার ফুলতলা যাওয়ার জন্য তোর সইছে না। সবাইকে এক প্রকার পাগল করে মারছি কবে যাব ফুলতলা। আমার এমন পাগলামি দেখে আমাকে নুহাস ভাইয়ার সাথে পাঠাইয়ে দিয়েছে। তারা বিকেলে আসব। এখানে আসার পর থেকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। কিন্তু এই প্রথম এখানে আমার আসা। এর আগে বড় মা ছাড়া কেউ আসেনি। এখানে আমাদের আস্তে আস্তে 1টা বেজে গেছে। বড় মা আগেই ফোন দিয়ে তার মামা মামিকে জানিয়ে দিয়েছেন তারা আজ আসছে। তাই এখানে আসার পর সবার সাথে পরিচিত হয়ে খাওয়া দাওয়া করে বসেছিলাম। এ বাড়িতে বড় মার মামা মামি আর তার ছেলে মেয়েরা থাকেন। অনেক বছর আগে বড় মার নানা নানি ইন্তেকাল করেছেন। এখানে আমাকে একটা রুম দিচ্ছে থাকার জন্য। বাড়িটা অনেক আগেকার দুতলা বাসা। বাড়ির পেছনের দিকে গাছপালায় ভরা। বাড়ির সামনে ফাঁকাট একদম। বাড়ির সামনে একটা বিশাল পুকুর আছে। পুকুরের চারিদিকে বিভিন্ন রকমের গাছগুছালি লাগানো আছে। যতটা এক্সাইটেড হয়েছিলাম এখানে আসার জন্য কিন্তু আসার পর থেকে সেটা আর নেই। আমার কেমন যেন সব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি। বড় মার মামা মামির 2 ছেলে 1 মেয়ে। সবাই মিলে যৌথ পরিবারে থাকে। 2 ছেলের আবার 10-8 জন সন্তান। তারা অবশ্য আমাদের থেকে বড়। অনেক দিন যাওয়া আসা নেই এদিকে। আমরা আসার পর তাদের দেখিনি এখনো। শুধু বড় মায়ের মামা মামি আর তার ছেলে মেয়েদের সাথে কথা হয়েছে। তারা অনেক মিশুক প্রকৃতির মানুষ। নুহাস ভাইয়ার রুমে থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে বসে আছি। পুকুরের স্বচ্ছ পানিতে আমার প্রতিচ্ছবি ভেসে উঠছে। ফোনটা হাতে নিয়ে বসে আছি এখানে কিছুটা নেট পাচ্ছে। বাসায় একটুও নেটওয়ার্ক পাচ্ছে না। এখান বিকেলে 2:45 বাজে। আমরা এখানে আসার জন্য ভোর 5টার সময় রওনা দিয়েছি। আর এসে পৌঁছেছি 1টার সময়। বাড়ির সবার আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমি বাইরে বসে থেকে বাড়িটা দেখছি। মানুষজন কেউ বাইরে নেই। দুপুর টাইমে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছে। নুহাস ভাইয়ার সাথে আমার আগে থেকেই বনিবনা হয় না। ভাইয়া যেটা বলবে তার উল্টোটা করে বসে থাকি। তাই মাঝে মাঝে তার সাথে আমার বনিবনা হয় না আর এখানে এসে আগেই বলে দিয়েছে তার থেকে দূরে দূরে থাকতে। গ্রামের মানুষ খারাপ বলবে এভাবে চলাফেরা করলে। কিন্তু আমার ভয় লাগাই তার রুমে গেছিলাম। আমি আবার খুব ভুতুড়ে মুভি দেখি। এর জন্য বাড়ির সবাই আমাকে বকা দেয়। কিন্তু এটা আমার নেশার মতো হয়ে গেছে। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থেকে নানা রকম চিন্তা ভাবনা করছি হঠাৎ করে ঘাড়ে কারো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতেই কলিজা কেঁপে ওঠে। এই গরমে এত ঠান্ডা হাত কার হতে পারে, পিছনে তাকিয়ে এমন কিছু দেখব ভাবতেই পারিনি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠি। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 2। চোখ পিটপিট করে খুলে সামনে তাকিয়ে দেখি মা বাবা, বড় আব্বু, বড় মা। বাড়ির সবাই। আমি বিছানা থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখি আমাকে যে রুমে থাকতে দিয়েছিল আমি সে রুমে। কিন্তু আমি তো বাইরে পুকুর ঘাটে ছিলাম। তাহলে এখানে কিভাবে আসলাম? আমাকে আনমনে কিছু ভাবতেই নুহাস ভাইয়া আমার সামনে এসে ঠাস করে একটা চড় মেরে বসে। বাড়ির সবাই অবাক হয়ে আমার আর নুহাস ভাইয়ার দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার নুহাস, তুমি নুসাইবাকে মারছো কেন, বড় আব্বু? রাগে গোজগোজ করতে করতে নুহাস ভাইয়া বলে। ওকে আমি ওর রুমে থাকতে বলেছি আর ও কিনা বাইরে পুকুর পাড়ে বসে থাকে। আবার এই গরমে সেন্সলেস হয়ে পড়েছিল। তোমরা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি ওর রুমে গিয়ে দেখি ও নেই। তারপর সারা বাড়ি খুঁজে না পেয়ে পুকুর পাড়ের দিকে গিয়ে আমি ওকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখি। নুহাস ভাইয়ার কথা শুনে আম্মু বলে, হ্যাঁ রে, তোর আক্কেলজ্ঞান কবে হবে? এই গরমে তুই ফ্যানের বাতাসে থাকবি না, তবে এই খাড়া দুপুরে রৌদ্রের মধ্যে পুকুর পাড়ে বসেছিলি। বড় মা বলেন, থাক, ওকে আর বোকা না। ছোট মানুষ একা একা হয়তো ভালো লাগছিল না ওর, তার জন্য বাইরে ঘুরছিল। বড় মার কথা শুনে আম্মু বলে, ভাবি ঘুরে বেড়ানোর একটা সময় আছে। এখানে এই অচেনা পরিবেশেও একা একা কেন বাইরে যাবে? বড় মা কোনোরকম আম্মুকে শান্ত করে বাইরে নিয়ে যায়। সবাই একে একে বাইরে চলে যায়। শুধু নুহাস ভাইয়া থাকে। নুহাস ভাইয়া এখনো ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটির এভাবে তাকানো দেখে আমার বুকের ভেতর ধুকপুক করে উঠে, তাকে দেখলে আমার বুকের ভেতর ধুকপুক করে। কই অন্য কাউকে দেখলে তো এমন হয় না তাহলে?
আমাকে কিছু ভাবতে দেখে নুহাস ভাইয়া বলে, আজকের থাপ্পড় যদি মনে থাকে তাহলে আর একা একা কোথাও যাবি না। আর যদি যাস তাহলে তোর এই ফর্সা ধবধবে গালে আমার হাতের 5 আঙুলের ছাপ পড়ে যাবে, কথাটা মাথায় রাখিস। নুহাস ভাইয়া কথাটা বলে রুম থেকে চলে গেল। হঠাৎ আমার মনে পড়ল সেই ঠান্ডা হাতের স্পর্শের কথা। আমার সারা শরীর কেঁপে উঠল। ভয়ে বিছানা থেকে উঠে দৌড়ে নিচে নেমে এলাম। বাড়ির সবাই নিচে গল্প করছে। আম্মুরা আসার আগে আমাকে নুহাস ভাইয়া রুমে নিয়ে গিয়েছিল আর আমি সেন্সলেস হয়ে শুয়েছিলাম আর বাড়ির সবাই মনে করেছিল আমি ঘুমিয়ে আছি। আমাকে দেখে বড় মা নিজের পাশে বসিয়ে বলে, মামা মামি এই হলো আমাদের নুসাইবা। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বড়রা সবাই একসাথে গল্প করছে আর আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। কি রে ছেমরি, ফিট খাইয়া পড়েছিলি নাকি? কথাটা বলে সবাই একসাথে হাসতে শুরু করে। সবার হাসি দেখে আমি চোখ মুখ কুঁচকে বলি, এই তোরা আমাকে নিয়ে মজা নিচ্ছিস? তা কি দেখে ফিট খেয়ে পড়েছিলি? হাসতে হাসতে কথাটা বলে, রামিম ভাইয়া। রামিম ভাইয়ার কথা শুনে আমি ভয়ে ভয়ে বলি, আমার কেন যেন মনে হচ্ছে এখানে এর আগেও আমি এসেছি। আমার সব চেনা চেনা লাগছে। আমার কথা শুনে আবার সবাই হাসতে শুরু করে। নেহাল আর আসিফ ভাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এদের এমন হাসাহাসি দেখে আমার মন খারাপ হয়ে যায়। এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবার হাসি থামতেই নুহাস ভাইয়া বলে, এর জন্যই বলি এত ভয়ঙ্কর মুভি দেখতে হয় না। আর এই সব সময় ওগুলো দেখে ইমেজিন করে, তার জন্য ওর এমন মনে হচ্ছে। নেহা বলে, আমরা আসার সময় একটা পুরনো বাড়ি দেখেছি, সেখানে মেবি কেউ থাকে না, পরিত্যক্ত বাড়ি। সেখানে ভূত প্রেতাত্মারা আছে। চল সবাই মিলে আমরা নুসুকে রেখে আসি। ওখানে ভূতের সাথে বসে ভূতের মুভি দেখবে। নেহার কথা শুনে আবার হাসতে থাকে সবাই। হঠাৎ করে কিছু একটা নেহার দিকে ছুঁড়ে মেরে আসিফ বলে, নেহা দেখ তোর কোলে কি। নেহা কথা বলাই এত ব্যস্ত ছিল যে তার কোলে কিছু ফেলেছে সে বুঝতে পারেনি। আসিফের কথা শুনে নিজের কোলের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার দিয়ে ওঠে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 3। নিজের কোলের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে নেহা। তার কোলের মধ্যে একটা সাপ। আর এই সাপটা সে আমার দিকে ছুঁড়ে মেরে চিৎকার করা শুরু করে। নিজের এত কাছে সাপ দেখে ভয় ওখান থেকে উঠে এক লাফে নুহাস ভাইয়ার পিছনে গিয়ে লুকাই। ভয় শক্ত করে নুহাস ভাইয়ার শার্ট ধরে আছি আর চিৎকার করছি, ভাইয়া সাপ, সাপ বাঁচাও ভাইয়া সাপ। এদিকে সবাই হাসছে, কারণ পাপটা নকল সাপ ছিল, যেটা আসিফ ভাইয়া নেহাকে ভয় দেখানোর জন্য তার কোলে রেখেছিল। এদিকে ভয়ে আমার হার্ট বেরিয়ে আসার উপক্রম। নুহাস ভাইয়া আমার হাত তার শার্ট থেকে ছাড়িয়ে সামনে এনে বলে, আরে বোকা, ওটা তো নকল সাপ, আসল না। তুই এত ভীতু কেন রে নুসু? এই সাহস নিয়ে নেহা নাকি নুসুকে ওই পরিত্যক্ত বাড়িতে রেখে আসবে? আসিফ, নেহা তো একটুর জন্য ফিট খাইল না। রাইমা, নুসুর থেকে এ আরো বড় ভীতু নেহাল। সবাই নেহা আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। এদিকে আমি ভয়ে নুহাস ভাইয়ার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে আছি। বড় মা 2 জন ছেলে আর 3 জন মেয়েকে সাথে করে এনে বলে, এরা হলো তোমার কাজিন, আমার মামাতো ভাইয়ের ছেলে মেয়ে। তোমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নাও। কথাটা বলে বড় মা চলে গেল। এদিকে রামিম ভাইয়া কথা শুরু করে, একে একে সবার সাথে পরিচিত হই। এদের মধ্যে রাইসা, লামিয়া, আরিফা, আরিফ, মাহমুদ। আরিফা আর আরিফ ভাই বোন। লামিয়া আর মাহমুদ ভাই বোন। আর রাইসা একাই। এরাও আমাদের কয়েক বছরের বড় হবে। সবাই মিলে গল্প করছে। এদিকে আমি ভাবছি আমরা যখন এখানে আসি তখন তো এদের কাউকে দেখিনি। এরা ছিল কোথায়? নুসাইবা, শুনলাম তুমি নাকি আজ পুকুর পাড়ে সেন্সলেস হয়ে পড়েছিলে। কথাটা বলে উঠে মাহমুদ ভাইয়া। মাহমুদ ভাইয়ার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। এদিকে সবার এভাবে তাকানো দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি বললাম, জানি না, আমি পুকুর পাড়ে বসেছিলাম, আমার মনে হলো আমার ঘাড়ে কেউ হাত দিয়েছে, তার জন্য পেছনে ঘুরতেই আচমকা মাথা ঘুরে পড়ে যায়। আমার কথা শুনে লামিয়া বলে, ভর দুপুরে পুকুর পাড়ে যেতে হয় না। লামিয়া, কেন গেলে কি হবে? আশা, আরে তোমরা জানো না আমাদের এদিকে জিনদের আস্থানা আছে। কালকেই তো আমার এক বান্ধবীকে আছর করেছিল, আমরা সেখানে ছিলাম, আজ বাসায় আসলাম। রাইসা, জিন পরি ও আছে এখানে। কথাটা বলে রাইমা। রাইমার কথা শুনে আরিফ বলে, পরি আছে কি না জানি না, তবে জিন আছে। আর একা একা রাতে বা দুপুরে কেউ বাড়ির বাইরে যাবে না। আর নুসাইবা, তুমি কি কিছু ফিল করতে পারছো?
আমি কি বুঝাতে চাচ্ছি? আরিফ ভাইয়ার কথা শুনে আমি সবার দিকে তাকিয়ে বলি, আমার কেমন যেন মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, আমাকে দেখছে। আমার কেমন অস্থির লাগে। আমার কথা শুনে রাইসা, লামিয়া, আরিফা এরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। নুহাশ ভাইয়া আমার কথা শুনে হাসতে শুরু করে। নুহাশ ভাইয়ার হাসি দেখে মাহমুদ ভাইয়া বলে, তুমি হয়তো জানো না এখানকার পরিস্থিতি, তাই নুসাইবার কথা শুনে হাসছ। মাহমুদ, সিরিয়াসলি তোমরা ওর কথা বিশ্বাস করছো? ও তো সব সময়ই ভুতুরে মুভি দেখে, তারপর ওই সব ঘটনা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সায়েন্স বলে, জিন ভূত বলে কিছু হয় না। নুহাশ, তুমি বিশ্বাস করো না তবে জিন আছে? মাহমুদ, আমি মানছি জিন আছে তবে ভূত নেই। আর জিনের ক্ষতি না করলে জিন তোমার ক্ষতি করবে না। নুহাশ, হ্যাঁ তোমার কথা ঠিক, তবে কিছু কিছু দুষ্ট জিন আছে যারা মানুষের ক্ষতি করে, তুমি তাদের কিছু না করলেও। মাহমুদ, আর যার রাশির সাথে তাদের রাশি মিলবে তারা তাদের আছর করে। আর নুসাইবার রাশি মেবি পাতলা, সেজন্য সে ভয় পাচ্ছে। তুমি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে ফুল দিয়ে আর সারা শরীরে হাত বুলিয়ে দিবে, তাহলে ভয় পাবে না। আমার না জিন দেখার খুব ইচ্ছে। কথাটা বলে বোকা বোকা হাসি দেই রামিম ভাইয়া। রামিম ভাইয়ার কথা শুনে লামিয়া বলে, তাহলে আপনাকে পরিত্যক্ত রাজবাড়িতে রেখে আসতে হবে। লামিয়া, কেন কেন ওই পরিত্যক্ত বাড়িতেই কেন রেখে আসবে রামিম? কারণ ওখানে জিন থাকে। অনেক বছর যাবত ওই বাড়িতে কেউ থাকে না, মাঝে মাঝে ওখানে কিছু অশরীরী দেখা যায়। লামিয়া, আচ্ছা ওই পরিত্যক্ত বাড়িটা কোথায় আসিফ? ওই বাড়িটা আমাদের পুকুর পাড়ের ওই পারে। রাইসা, আমি আসার সময় দেখেছি ওই বাড়ি। নেহা, তাহলে তোকে আর রামিম ভাইয়াকে রেখে আসি, দুজন মিলে জিনের সাথে পার্টি করিস। নেহাল, নেপালের কথা শুনে আরেক দফা হাসাহাসি শুরু করে সবাই। ভয়ে নেহা আসার গা ঘেঁষে বসে আছে। আর আমি এদের কথা শুনে মনে মনে ভাবি, কই আমি তো দুপুরের ওই বাড়িটা দেখিনি কেন? আমি তো ওখানেই বসেছিলাম, আর আমার ঘাড়ে হাতকেই বা দিয়েছিল। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব ৪। রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে গল্প করছি। কে কোথায় থাকবে? আমি, আশা আপু, নেহা, রাইমা আপু, রাহি, মাহি আমরা সবাই এক রুমে থাকব। আর নুহাশ ভাইয়া, রামিম ভাইয়া, আসিফ ভাইয়া আর নেহাল এক রুমে। কেউ খাটে শুবে আর কেউ মেঝেতে। কথা মতো সবাই ঘুমোতে যায়। আমি আর নেহা খাটের উপর শুয়ে আছি, আর নিচে বাকি সবাই। আমার আবার এত চিপাচিপির মধ্যে ঘুম আসে না, তার জন্য আমি আর নেহা খাটের উপর আর ওদের নিচে শুতে বলেছি। যে যার জায়গায় শুয়ে থেকে গল্প করছে। এদিকে আশা আপু ফোনটা হাতে নিয়ে বলে, বালের এক জায়গায় আছি যে ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। আশা আপুরা কথা শুনে সবাই হাসছে, কারণ আশা আপু তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে কিন্তু ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। আমি আশা আপুকে বলি, আহারে বেচারা, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে তে নেটওয়ার্ক পাচ্ছে না, কি কষ্ট কি কষ্ট। আমার কথা শুনে আরো হাসতে শুরু করে সবাই। এদিকে আশা আপু বলছে, তোর তো বয়ফ্রেন্ড নাই, তাই জানিস না বয়ফ্রেন্ডের সাথে কথা না বললে কেমন লাগে? আমি জানি না আর জানতেও চাই না। নেহা বলে, ইস আজ একটা বয়ফ্রেন্ড নাই বলে আশা আপুর কষ্টটা বুঝতে পারলাম না। তোদের মনে হয় খুব মজা লাগে আমার কষ্টে। নেকা কান্নার ভাব নিয়ে কথাটা বলে আশা আপু ফোনটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াই। কোনো রকম এক খুঁটি নেটওয়ার্ক পাচ্ছে। এটা দেখে খুশিতে আশা আপুর মুখটা ঝলমল করে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্ক চলে যায়। আশা আপু কাঁদো কাঁদো গলায় বলে, এই নুসু আশা, কি আমি? আমার একটা কাজ করে দে তো আশা। কি কাজ? আমি নুহাশ ভাইয়ার থেকে ভাইয়ার রাউটারটা এনে দে আশা। আশা আপুর কথা শুনে আমার চোখ কপালে। আমি শুয়া থেকে উঠে বসে আশা আপুর দিকে তাকিয়ে বলি, মাথা ঠিক থাকে তোমার? আমি, মাথা কেন ঠিক থাকবে না আশা? ঠিক থাকলে কি আর তুমি আমাকে নুহাশ ভাইয়ার থেকে রাউটার আনতে বলো? তুমি জানো না ভাইয়া তার রাউটার কাউকে দেয় না। আর সেখানে আমি চাইতে গেলে নির্ঘাত 2 থাপ্পড় আমার গালে এসে পড়বে। না বাবা, আমি যাব না। বিকেলে এমনিতেই থাপ্পড় খেয়েছি, এখন আর খেতে চায় না। আমি, আশা আপু কাঁদো কাঁদো হয়ে বলে, তাহলে আমি কিভাবে কথা বলবো? আরে এক রাত কথা না বললে কিছু হবে না রাইমা। আমার কষ্টটা বুঝতে পারছিস না তোরা আশা? এতটাই যখন কষ্ট হচ্ছে তাহলে তুই গিয়ে নুহাশ ভাইয়ার থেকে রাউটারের পাসওয়ার্ড জেনে আয়। রাহি, মাহির কথা শুনে আপু আমার কাছে এসে বলে, তুই আমার ভালো বনু, একটু রাউটারের পাসওয়ার্ড জেনে আয়। আশা,
আমি চোখ ছোট ছোট করে আশা আপু দিকে তাকিয়ে বলি, তুমি কি আমাকে মার খাওয়াবে নাকি আমি? আরে তোকে মার খাওয়াবো কেন আশা? তাহলে আমাকে বলছো কেন নিজে যাওয়ার নাতে আসিফ ভাইয়াকে বলো ও পাসওয়ার্ড জানে। আমি আশা আপু আমার সাথে অনেকক্ষণ জোরাজুরি করেও যখন নুহাস ভাইয়ার কাছে পাঠাতে পারল না তখন উঠে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কারণ এত রাতে পাসওয়ার্ডের জন্য গেলে নুহাস ভাইয়া থাপড়াবে। ভয়েই আপু আর যেতে পারেনি। আমি আবার আশা আপুকে বলি, আপু আমি। কি রে আশা, তোমার যদি কথা বলার ইচ্ছে থাকে তাহলে ছাদে গিয়ে কথা বলো, ওখানে নেট পাবে। আমি আমার কথা শুনে রাইমা আপু আর নেহা বলে, এই গভীর রাতে ছাদে গেলে ওকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না। রাইমা, ছাদ থেকে কিন্তু ওই পরিত্যক্ত বাড়িটা খুব ভালো করেই দেখা যায়। নেহা, ওখানে কিন্তু রাইমা। রাইমা আপুর কথা শেষ করার আগেই আশা আপু বলে, আরে বইন চুপ যা। তেনাদের কথা রাতে মুখে আনতে হয় না। কেন নেহা? ওই পরিত্যক্ত বাড়ি থেকে তাদের এখানে আসতে বেশি সময় লাগবে না। ওদের নাম মুখে নিলে তারা হাজির হয়ে যায়। আশা আপু। আশা আপুর কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে যায়। আমি ওদের বলি, প্লিজ এই টপিকটা বাদ দিয়ে অন্য গল্প করো, আমার ভয় হচ্ছে। আমার কথা শুনে আশা আপুও বলে, আমারও ভয় করছে। আমরা এই কথা বাদ দিয়ে অন্য গল্প করি। তারপর আমরা ছোটবেলার কিছু গল্প করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এদিকে আমার পানি পিপাসা পেয়েছে। ঘরটা কেমন গুমোট হয়ে আছে। আমি উঠে বসে এদিকে ওদিকে তাকিয়ে রুমে দেখি। রুমে ঘুমানোর আগে কেউ পানি আনেনি। এখন আমি নিচে পানি খেতে যেতেও পারছি না। ভয়ে আমার অবস্থা কাহিল। আবার এদের কাউকে ডাকতে পারছি না। সবাই গভীর ঘুমে। এখন ডাকলেও উঠবে না। কোনো রকম সাহস জুগিয়ে একা একা নিচে নেমে পানি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিছানা থেকে উঠে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যাচ্ছি। মনে মনে সাহস করলেও দরজার কাছে যেতেই হঠাৎ কিছু একটা মনে হতে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আমার ভয় হাত পা কাঁপছে। হঠাৎ মনে হলো কেউ আমাদের রুমের দরজার সামনে হাঁটাহাঁটি করছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ দরজার সামনে হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে শব্দটা মিলিয়ে গেল। আমি ভয়ে দোয়া পড়তে শুরু করি কিন্তু কোনো দোয়া আমার মনে পড়ছে না। আমি ভয়ে ভয়ে আল্লাহকে ডাকি, আল্লাহ বাঁচাও আল্লাহ, আল্লাহ গো, আমি আর একা একা পানি খেতে যাব না। আমি কাল থেকে নামাজ পড়ব। আমি সব দোয়া মনে করব। আল্লাহ গো আমাকে রক্ষা করব। আল্লাহ ভয়ে চোখ দিয়ে টপটপ করে পানি পড়েছে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 5। রাতে ভয় আল্লাহ বাঁচাও বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা ঘুম থেকে উঠে সবাই মিলে উঠানে বসে চা খাচ্ছে আর গল্প করছে। এদিকে আমার শুধু রাতের কথা মনে পড়ছে। এগুলো কি শুধুই আমার মনের ভুল নাকি অন্য কিছু? আমাকে কিছু ভাবতে দেখে নেহাল বলে, এই লুসু কি ভাবছিস? নেহালের কথা শুনে সবাই হাসতে শুরু করে। আর আমার অনেক রাগ লাগে। আমি নেহালের দিকে তাকিয়ে দাঁতের সাথে দাঁত চেপে তাকিয়ে আছি। আর এই সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাইসা বলে, আমি যতদূর জানি ওর নাম তো নুসাইবা, তাহলে তুমি ওকে লুসু বলছো কেন? রাইসার কথা শুনে নেহাল বলে, আরে ছোটবেলায় অনেক চিকনা ছিল। তার জন্য ওকে লুসু বলি। আর তুই যে ছোটবেলায় হাতি ছিলি। আমার কথা শুনে নেহাল বলে, একদম আমাকে হাতি বলবি না লুসু। আর তুই আমাকে লুসু বলছিস কেন? আমি লুসু নাকি? আমি না হয় ছোটবেলায় একটু চিকন ছিলাম, এখন তো আর সে রকম নেই। তাই আমাকে খবরদার লুসু বলবি না। আমি বললে কি করবি? একটু ভাব নিয়ে কথাটা বলে নেহার। তোর জিএফের কথা ফাঁস করে দিব আমি। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকাচ্ছে, একবার আমার দিকে একবার তো নেহালের দিকে। নুহাস ভাইয়া গম্ভীর গলায় বলে, কি ব্যাপার নেহাল, নুসু যা বলছে তা কি সত্যিই? বিশ্বাস করো ভাইয়া, লুসু যা বলছে সব মিথ্যা কথা, আমার কোনো জিএফ নাই। নেহালের কথা শুনে আরো গম্ভীর গলায় নুহাস ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, তুই যা বলছিস ঠিক বলছিস তো? নুহাস ভাইয়ার এমন কথা শুনে আমি ভয়ে ভয়ে বলি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। আমি তোর কাছে তা জিজ্ঞেস করলাম, তার উত্তর দে। নুহাস, সত্যি আমি। নুহাস ভাইয়া নেহালের দিকে তাকাতেই নেহাল ভয়ে চোখ বন্ধ রাখে। এদিকে ভয়ে আমার বুক ধরফর করছে। নুহাস ভাইয়া যে রাগী, এখন যে কি করবে আল্লাহ ভালো জানেন। আমাদের সবাইকে অবাক করে দিয়ে নুহাস ভাইয়া হো হো করে হেসে ওঠে। তার হাসি দেখে সবাই অবাক।
নেহাল ভয়ে চোখটা হালকা খুলে নুহাস ভাইয়াকে হাসতে দেখে চোখ খুলে হা করে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে তাকাতে দেখে নুহাস ভাইয়া হাসি থামিয়ে বলে, কি ব্যাপার, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? না মানে তুমি রাগ করনি ভাইয়া? নেহার কথা শুনে নুহাস ভাইয়া মুচকি হেসে বলে, আরে পাগল, রাগ করব কেন? তবে হ্যাঁ, রাগ হচ্ছে, তবে নেহালের ওপর না, নিজের উপর। নুহাস, কেন? অবাক হয়ে সবাই প্রশ্ন করে। নুহাস ভাইয়া সবার তাকানো দেখে আমতা আমতা করে বলে, আমি সবার বড় ভাই হয়ে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, সেখানে নেহাল সবার ছোট হয়ে প্রেম করে। সবাই নেহালের দিকে তাকাচ্ছে। নেহাল বলে, আরে আজব তো, আমাকে এভাবে দেখছো কেন? আর নুসু কিন্তু জানে ওই মেয়েটা আমার জিএফ না। নেহালের কথা শুনে আমি বলি, তুই যে সেদিন আমাকে ওই মেয়ের ছবি দেখিয়ে বললি, দেখ নুসু, এটা আমার জিএফ। আমার কথা শুনে নেহাল বলে, আমি তো মজা করছিলাম। নেহালের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি, তার মানে ও আমাকে মিথ্যা কথা বলেছে। তুই তাহলে অস্বীকার করছিস ওই মেয়েটা তোর জিএফ না? আমার কথা শুনে ও আমতা আমতা করছে। নুহাস ভাইয়া বলে, থাক, এ ব্যাপারে কথা বলার দরকার নেই। ও কাউকে পছন্দ করে, প্রেম করে, সেটা ওর ব্যাপার। সবাই মিলে নিচে মাদুর পেতে খেতে বসেছে। এদিকে কেউ পানি নিয়ে খেতে বসেনি। খাওয়ার মাঝে নুহাস ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে, এই নুসু, পানি নিয়ে আয়। নুহাস, আমি পারবো না। কেন নুহাস, তোমরা পানি আনোনি কেন? আমি আনতে পারবো না। চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আমার কথা শুনি না তুই? নুহাস, আমি কিছু না বলা বলে খাওয়াই মনোযোগ দিলাম। তখনই আম্মু এসে সবাইকে পানি দেয়। তখন নুহাস ভাইয়া আম্মুকে বলে, কাকি, তোমার মেয়েকে এত করে বললাম, পানি আনতে আনলো না। বিয়ের পর যে কি করবে আল্লাহ ভালো জানেন। আর এই আপদকে কোন হতভাগা বিয়ে করবে? কেন তুই বিয়ে করবি? কেবল মাত্র মুখে পানি নিয়ে নুহাস ভাইয়া অমনি বড় মা কথাটা বলে ওঠে। বড় মার কথা শুনে নুহাস ভাইয়া মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে আসে। সবাই খাওয়া বাদ দিয়ে বড় মার দিকে তাকিয়ে আছে। মা, তোমার মাথা ঠিক আছে? নুহাস, হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে বড় মা। তুমি কি বললে একটু আগে যে আমি কে বিয়ে করব? নুহাস, তুই বিয়ে করবি বড় মা? পৃথিবীতে কি মেয়ের অভাব যে ওই অকর্মার ঢেকিকে আমি বিয়ে করব? নুহাস ভাইয়ার কথা শুনে নুহাস ভাইয়াকে বলি, এই আমাকে একদম অকর্মার ঢেকি বলবেন না। সত্যি মা, নুসুর সাথে ভাইয়ার বিয়ে? অবাক হয়ে প্রশ্ন করে নেহা। নেহার কথা শুনে বড় মা বলে, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নুসু আর নুহাসের বিয়ে দিব, আর তার জন্য গ্রামে আসা। সবাই অবাক হয়ে যায়। তার মানে এখানে ঘুরতে না, আমাদের বিয়ে দিতে এনেছে। আমি নুহাস ভাইয়ার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আমারও রাগ হচ্ছে। দুনিয়াতে কি ছেলের অভাব নাকি যে তাকে বিয়ে করা লাগবে আমার? আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 6। আমি আপনাকে বিয়ে করব না। আমিও তোর মতো অকর্মাকে বিয়ে করব না। নুহাস, তাহলে সবাইকে জানিয়ে দেন আপনি আমাকে বিয়ে করবেন না। তুই জানিয়ে দে আমাকে বলছিস কেন? নুহাস, আমি বিয়ে করব না বললে আম্মু হেব্বি পিটাবে আমাকে। আমার মাও আমাকে মারবে। নুহাস, আপনি এত বড় হয়েও বড় মা মারে আপনাকে? চুপ কর বেয়াদব, তোর থেকে আমি বড় আর তুই আমাকে নিয়ে মস্করা করছিস? নুহাস ভাইয়া, সরি ভাইয়া। শোন, এখন গিয়ে বলবি বিয়ে করবি না। নুহাস ভাইয়া, আমি বললাম তো আমি বলতে পারবো না, তুমি বলো। তুমি তো জানো আম্মু কেমন। এখন উপায় কি? নুহাস ভাইয়া, ভাইয়া তুমি পালিয়ে যাও, তাহলে তো আর বিয়ে হবে না। তোর মতো পাগলের মাথায় এসব বুদ্ধি থাকে? এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? নুহাস ভাইয়া, তুমি কি আমাকে অপমান করলে? তোর কি মান আছে যে অপমান করব? নুহাস ভাইয়া, তুমি এক নাম্বারের খাটাস। আমার কথা শুনে রাগী চোখে তাকায়। এদিকে আমি আর নুহাস ভাইয়া ছাদে দাঁড়িয়ে কথা বলছি। বসার ঘরে সবাই বিয়ের আলোচনা করছে। এদিকে আমি নুহাস ভাইয়া কেউ বিয়েতে রাজি না। এদিকে আমার খুব রাগ হচ্ছে। আরে দুনিয়াতে কি আমি একাই মেয়ে নাকি আরো তো মেয়ে আছে? তাদের মধ্যে কাউকে নুহাস ভাইয়ার বউ করবে নাতে আমার জীবন শেষ করছে। বসার ঘরে সবাই আলোচনা করছে নুহাস ভাইয়া আর আমার বিয়ের। এদিকে সবাই রাজি। আম্মু আমাকে বলেই দিয়েছে আমি যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর আম্মু যে রাগী, সে তার কথা অনুযায়ী আমাকে বের করে দিতেও পারে। বাবা মায়ের কথা উপর কথা বলবে না, সেটা ভালো করেই জানি। আর এদিকে নুহাস ভাইয়া তার বাবা মার কথার উপর কথা বলতে পারছে না।
এক প্রকার জোর করেই আমাদের বিয়েটা দিল বাড়ির সবাই। এদিকে আমার রাগে দুঃখে কান্না করতে মন চাইছে। নুহাস ভাইয়া আমার দিকে অসহায় দৃষ্টি তাকিয়ে আছে। আমরা কাজিন ছাড়া অন্য কোন নজরে দেখিনি। আর এখন আমরা স্বামী স্ত্রী। কথাটা ভাবতেই গা কেঁপে ওঠে। নুহাস ভাইয়া সবার সামনে আমার হাত ধরে বলে, তোমরা যা করার তা করে নিয়েছো, যা সিদ্ধান্ত নিয়েছো মেনে নিয়েছি। এখন আর আমাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবা না। চল আমার সাথে। বলেই আমার হাত ধরে টানতে টানতে রুমে আসে। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে আমাদের যাওয়ার দিকে। নুহাস ভাইয়া যে প্রচণ্ড রেগে আছে তা বুঝতে পারছি। সে রুমে এসেই বলে, শোন, আমি সব সময় তোকে বোনের নজরে দেখেছি। আমি ভাবতে পারিনি তোকে বিয়ে করতে হবে জীবনে। আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছি। নুহাস ভাইয়া বলে, আমি জানি জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ তায়ালার হাতে। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আমরা তো আরও অস্বীকার করতে পারি না। দেখ, আমি এখনো বেকার বাবার হোটেলে খাই। আমি বুঝি না কেন তারা এই সিদ্ধান্ত নিল। এখন তুই আমার স্ত্রী, তোর সব দায়িত্ব আমার। আমাকে একটু সময় দে, আমি এখন এই দায়িত্ব সামলাতে পারবো না। আমাকে কিছু সময় দে এই সম্পর্কটাকে স্বাভাবিক করার। তারপর তোর সব দায়িত্ব আমার। ওকে। আমি নুহাস ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে অসহায় মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি বলবো বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি সে খুব টেনশনে আছে। আমার পক্ষেও সহজ না তাকে স্বামী হিসেবে গ্রহণ করা। আমি নুহাস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি টেনশন করো না, যা হয়েছে সেটা আমাদের ভাগ্যে ছিল। আল্লাহ তায়ালা ভালো বুঝেন বলেই তোমার আমার বিয়ে হয়েছে। আল্লাহ তায়ালা যা করেন বান্দার ভালোর জন্য, আর বিয়ের মাধ্যমে হয়তো আমার জন্য ভালো কিছু বয়ে আনবে। নুহাস ভাইয়া চুপচাপ বসে আছে। এদিকে আমি এক জায়গায় এতক্ষণ বসে থাকতে না পেরে জানালার কাছে গিয়ে দাঁড়াই। ভাবতে থাকি কখন কি হবে তা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না। আমরা কি জানতাম এখানে আসার পর আমাদের বিয়ে হবে? একেই বলে ভাগ্য। যার ভাগ্যে যা আছে তা তো হবেই। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। রাতে খাবার খাওয়ার সময় নুহাস ভাইয়া আমাকে তার খাবার বেড়ে দিতে বলে, আমি তার কথা মতো খাবার বেড়ে দিই। এদিকে নুহাস ভাইয়া কারো সাথে কথা বলছে না। তাকে খাওয়ার বেড়ে দেওয়ার পর সে গম্ভীর গলায় বলে, তোকে কি নতুন করে বলতে হবে নিজের জন্য খাওয়ার বাড়তে? ভাইয়ার কথা শুনে আমার একটু ভয় হয়। এভাবে তো আমার সাথে কথা বলে না, আজ কেন এরকম করছে? ভয়ে ভয়ে আমি খাবার বেড়ে খেতে শুরু করলাম। বাড়ির সবাই চুপচাপ আমাদের কাণ্ড দেখছে। খাওয়া শেষে নুহাস ভাইয়া আমার হাত ধরে রুমে নিয়ে যায়। এদিকে রাইমা, আশা, নেহা, রাহি, মাহি, রামিম, আসিফ, নেহাল সবাই মিলে গোল মিটিং করছে। ভাইয়া তো দেখছি বিয়ের পর এক মুহূর্ত নুসুকে কাজ ছাড়া করছে না। নেহাল, তো কি করবে? আশা, আরে বাবা, আমাদের সাথে আড্ডা দিতেও তো পারে নাকি? নাতে সব সময় বউয়ের সাথে চিপকে আছে। নেহাল, আরে আজব তো ভাইয়ার বউ, ভাইয়া কি করবে না করবে সেটা ভাইয়ার ব্যাপার, তুই এত লাফাচ্ছিস কেন? নেহা, আরে ভাই বুঝিস না কেন? ভাইয়ের আজ বাসর রাত। আর ভাইয়া বাসর ছেড়ে আমাদের সাথে আড্ডা দিবে। আসিফ, ভাইয়া যে পরিমাণ রেগে আছে সবার উপর। রাহি, এখানে রাগ করার কি আছে? ভাইয়ার যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার। আর তার চেয়ে বড় কথা নুসুর মতো সুন্দরী বউ পেয়েছে, তাতে কি রেগে থাকা সম্ভব? রামিম, আরে ভাই, আমাকেও যদি এভাবে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিত, আমি খুশি খুশি বিয়ে করে নিতাম। আসিফ, তার জন্য তোর বিয়ে হচ্ছে না? রাইমা, রাইমার কথা শুনে সবাই হাসছে। আসিফ অসহায় মুখ করে বলে, আমার মতো নিরীহ মানুষকে নিয়ে হাসতে তোদের লজ্জা লাগে না? না রে ভাই, আমাদের লজ্জা লাগে না। আশা, আশা তুই আমার বোন হয়েও আমার পক্ষে না তুই। আসিফ ভাই, এত বিয়ের শর্তে বাবা মাকে জানাই, তাদের পুত্র বিয়ে করবে। আশা, আশার কথা শুনে আসিফ বলে, থাক বইন, তোর আর উপকার করতে হবে না। আসিফ, কেন? আশা আপু বাড়িতে বললে তোমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। মাহি, মাহির কথা শুনে আশা আপু হাসতে হাসতে বলে, বিয়ের চেয়ে বড় কিছু দিবে তাই না রে ভাই? এদিকে আসিফের মুখ শুকিয়ে যায়। একবার বিয়ের কথা বলাই তার মা এমন একটা থাপ্পড় দিয়েছিল যে তার মাথা ঘুরে যায়। কথাটা মনে হতেই বলে, থাক বাবা, আমার আর বিয়ে করা লাগবে না, আমি সিঙ্গেল আছি, ভালো আছি। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব ৭। নুহাস ভাইয়া আর আমি পাশাপাশি শুয়ে আছি। দুজনের মধ্যে কেউই ঘুমায়নি এখনো। এদিকে নুহাস ভাইয়ার সাথে এক বিছানায় শুয়ে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। আমি নড়াচড়া করতে পারছি না। নুহাস ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি নুহাস ভাইয়াকে বলি, ভাইয়া ঘুমিয়ে গেছো? আমি
না ঘুমাইনি, কিছু বলবি নুহাস ভাইয়া? না আমি। ওহ নুহাস ভাইয়া। আমি। কিছুক্ষণ নীরবতা বিরাজ করছে। দুজনই সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছি। নুহাস ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, ঘুমোবি না নুহাস ভাইয়া? ঘুম আসছে না আমি। নুহাস ভাইয়া বলে, চোখ বন্ধ করে শুয়ে থাক, ঘুম আসবে। নুহাস ভাইয়া। আমি। নুহাস ভাইয়ার কথা মতো চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে খুব আস্তে আস্তে কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ চোখ জানালার দিকে পড়তেই আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। একটা ছায়ামূর্তি ওখান থেকে সরে গেল। আমার ভয়ে সারা শরীরে লোম খাড়া হয়ে গেছে। এদিকে ভয়ে আমি নুহাস ভাইয়াকে ডাকতে পারছি না। ভয়ে চোখ বন্ধ করে নুহাস ভাইয়ার গা ঘেঁষে শুয়ে পড়ি। এদিকে কেমন গুম হয়ে আছে রুম। নিজের নিঃশ্বাসের শব্দ কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। আমি আস্তে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছি ভয়ে। আমকে নিজের এত কাছে দেখে চমকে উঠে নুহাস ভাইয়া। এদিকে ভয়ে আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। নুহাস ভাইয়া কিছু একটা বুঝতে পেরে আমাকে বলে, কি হয়েছে, এমন কাঁপছিস কেন নুহাস ভাইয়া? ভাইয়া ওখানে কিছু একটা আছে। আমি। কোথায় কি আছে নুহাস ভাইয়া? জানালার কাছে। আমি জানালার দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে নুহাস ভাইয়া বলে, কিছু নেই ওখানে। না আছে, আমি দেখেছি। বলেই ভয়ে ডুকরে কেঁদে উঠি। আমার কান্না দেখে নুহাস ভাইয়া শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে। বলে, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, কিছু হবে না। এদিকে ভয়ে কান্না করেই যাচ্ছি। তুই যদি কান্না না থামাস তাহলে আমি একা রেখে চলে যাব। তখন থাকিস ভূতের সাথে। নুহাস ভাইয়ার কথা শুনে আমার কান্না আরো জোরে বেড়ে যায়। ভাইয়া শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই চুপ, একদম চুপ। একটাও যেন সাউন্ড না হয়। আমি কান্না করেই যাচ্ছি। এই তোকে চুপ করতে বললাম না। মানুষজন তোর কান্নার আওয়াজ শুনে রুমইর সামনে চলে আসবে। ওরা খারাপ ভাববে। আমি কান্না করলে ওরা খারাপ বলবে কেন? নাক টেনে কথাটা বলে নুহাস ভাইয়ার দিকে তাকাতেই বলে, তোর এই মোটা মাথায় বুদ্ধি থাকলে নিশ্চয়ই বুঝতি। এত রাতে কান্না করলে আশেপাশের মানুষজন কি বলবে? মানে আমি জানি তো তোর মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই। নুহাস ভাইয়া, এখন আমরা বিবাহিত, আর বিবাহিত জীবন সম্পর্কে কিছু হলেও ধারণা আছে। এতটাও ছোট না তুই। আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস তুই নুহাস ভাইয়া। নুহাস ভাইয়ার কথা শুনে শুনে বুঝতে পারলাম আসলেই তো। বাড়ির সবাই কি ভাববে, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। আমি। নুহাস ভাইয়া বলে, আগে তোর বাবার বাড়ি হলেও এখন সেটা তোর শ্বশুর বাড়ি, তাই সব সময় ভালো করে চলাফেরা করবি। আগে বাড়ির মেয়ে ছিলি বলে কেউ কিছু বলতো না, কিন্তু এখন তুই ওই বাড়ির বউ, তাই ভেবে চিন্তে কাজ করবি। আমি কিছু না বলে নুহাস ভাইয়ার বুকের সাথে লেপ্টে থাকি। এখানেও আমার ভয় কাটেনি। কি ছিল ওটা? আর কেই বা আমাকে ডাকছিল? ভয়ে আমি পারলে নুহাস ভাইয়ার বুকের ভেতর ঢুকে যেতাম। আমার ভয় পাওয়া দেখে নুহাস ভাইয়ার ফোনে সূরা বাকারা চালু করে দেয়। আমার কানের কাছে মুখ নিয়ে বলে, ভয় নেই, আমি আছি। সূরা বাকারা শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়ি। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 8। ফজরের আজান কানে আসতেই নুহাস ভাইয়া আমাকে ডাকে, এই নুসু, এই উঠো, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে তো, উঠো নুহাস ভাইয়া। উহু, আমি ঘুমাবো। আমি। পরে ঘুমাস, আগে উঠো। নুহাস ভাইয়া। না হুঠু। আমি। এই উঠবি নাকি পানি ঢেলে দিব গায়ে? নুহাস ভাইয়া। না, আমি নামাজ পড়ব না। আমি। নামাজ পড়িস না, তার জন্যই তো জিনে এসে ভয় দেখায়। নুহাস ভাইয়া। জিনের কথা শুনে ধরফর করে উঠে বসি। কি বললেন? আমি নামাজ পড়ি না তাই আমাকে জিনে ভয় দেখায়? আমি। নুহাস ভাইয়া। তাহলে বাবা আমি আজ থেকে নামাজ পড়ব। আমি। সত্যি নুহাস ভাইয়া? তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি, একসাথে নামাজ পড়ব। বলেই বেগ থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দেখে নুহাস ভাইয়া বসে আছে বিছানায়। আমাকে বলে, এখানে জায়নামাজ নেই, তোর একটা বড় সুতির ওড়না মেঝেতে বিছিয়ে নামাজ আদায় করতে হবে। আমিও তার কথা মতো আমার একটা ওড়না বিছিয়ে দিলাম। তারপর আরেকটা ওড়না তার পেছনে বিছিয়ে আমি নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে আমি আবার শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিচে আসতে দেখি সবাই গল্প করছে। আমাকে নিচে নামতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাইসা লামিয়া মিটমিট করে হাসছে। নেহা, আশা, রাইমা আপু সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এদের তাকানো দেখে কিছুটা বিব্রত বোধ হচ্ছে।
এরা এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন আর হাসছেই বা কেন? কি ব্যাপার তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? এর আগে কি আমাকে দেখোনি নাকি তোমরা? আমরা তোকে দেখছি না তো। আমরা আমাদের বড় ভাবিকে দেখছি। নেহা। নেহা ঠিক বলেছে রাইমা। তা ভাবি কাল বাসর রাত কেমন কাটলো? আশা আপুর কথা শুনে চোখ কপালে উঠে যায়। বলে কি এরা বাসর? আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলি, ছি ছি তোমাদের লজ্জা করছে না আমাকে এসব প্রশ্ন করতে? আরে তোমরা করতে পারলে আমরা বলতে পারবো না? নেহা। এসব কি ধরনের কথা? আরে এত ভাও নিস না। কাল যে তোদের বাসর হয়ে গেছে তা আমরা তোকে দেখে বুঝতে পারছি। আশা। মানে আরে এত মানে করো না তো। তোমাদের কিছুই হয়নি তাহলে সকাল সকাল জামা চেঞ্জ করে আসছো কেন? রাতের জামা কোথায়? রাইমা। আরে তোমরা ভুল বুঝছো। আমাদের মধ্যে কিছু হয়নি। নামাজ পড়ার জন্য চেঞ্জ করেছিলাম আমি। নুসাইবাদের কথা বলার মাঝে নুহাস, রাহিম ভাইয়া, আসিফ, ভনেহাল, মাহমুদ সবাই সদর দরজা দিয়ে বাসায় প্রবেশ করে। এদিকে নুহাসের নজর পড়ে নুসাইবার উপর। হঠাৎ করে হার্ট খুব জোরে জোরে বিট করছে। হঠাৎ এমন হওয়া চমকে উঠি। হঠাৎ নুসাইবাকে দেখে এমন হচ্ছে কেন? আবার তাকায় নুসুর দিকে। না, এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকানো যাবে না। বুকে হাত দিয়ে বিড়বিড় করে কথাগুলো বলে সামনে এগিয়ে যায়। সবাই মিলে সকালের খাওয়ার শেষ করে বসে আছি। এমন সময় রাইমা বলে, আমাদের আসা 2 দিন হয়ে গেল এখনো এই গ্রামটা ঘুরে দেখা হলো না। তাই তো আমরা এসেছিলাম গ্রাম ঘুরতে। গ্রাম তো ঘোরা হয়নি আসিফ। তাহলে আজ আমরা এই গ্রামটা ঘুরে দেখব। কি বলো সবাই? রামিম। ঠিক, সবাই মিলে একসাথে বলে উঠে। সবাই মিলে ঠিক করছে কখন গ্রাম ঘুরতে বের হবে। কারণ এখন প্রচুর গরম আর রোদ। এই রোদের মধ্যে ঘুরতে যাওয়া অসম্ভব। তবে বিকেলের দিকে রোদ কমলে যাওয়া যায়। কথা বলার মাঝে আমার আর নুহাস ভাইয়ার চোখাচোখি হয়ে অনেকবার। সবাই মিলে ঠিক করছে গানের কলি খেলবে। সবাই কয়েকটা চিরকুটে সবার নাম লিখে একটা বাটিতে রেখেছে। সেখানে একজন করে চিরকুট তুলবে আর যার নাম লেখা থাকবে তাকে গান বলতে হবে। তো প্রথমে নেহা চিরকুট তুলে সেখানে আসিফ ভাইয়ার নাম উঠে। সবাই মিলে ভাইয়াকে গান বলতে বলে। ভাইয়া গান গাইছে। বন্ধ যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যাই, বুকটা ফাইটটা যায়। আসিফ ভাইয়ার কথা শুনে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে। এক তো কমন উদ্ভট গান, তার মধ্যে ভেড়ার গলার মতো কণ্ঠ। এমন গান শুনে সবাই হাসছে। এদিকে আসিফ ভাইয়া বলে, এত সুন্দর গান শুনালাম, কই হাততালি দিবি নাতে, তার বদলে হাসছিস? সবাই হাসছে আর বলছে, এমন গান বাপের জন্মে শুনিনি। আসিফ ভাইয়া বলে, আরে বলদ, বাপের জন্মের সময় কি এ খান ছিল নিকি মে তোরা শুনবি? রাইমা আপু বলে, থাক আর হাসতে হবে না, এরপর কেউ চিরকুট তুলো। রাইমা আপুর কথা শুনে রাইসা একটা চিরকুট তুলে যেখানে নুহাস ভাইয়া নাম থাকে। নিজের নাম শুনে চমকে উঠে নুহাস ভাইয়া। সে কিছুতেই গান গাইবে না। সবার জোড়া জড়িতে রাজি হয় গান গাইতে। शेद कभी ना के सकूं मेन तुमको काए बिना समझ लो तुम शायद मेरा ख्याल मैं तुम ही के डी इन माइलो मुझे कहीं पे गम शायद जो तुम ना हो रहंज हम निहाय जो तुम ना हो रहंज हम निहाय ना चाहिए कुछ टर्म्स ज्यादा टर्म्स कम निहाय जो तुम ना हो रहंज हम निहाय। সবাই মুগ্ধ হয়ে গান শুনছিল এতক্ষণ। নুহাস ভাইয়ার গানের আগে কখনো শুনিনি, এই প্রথম। আমি জানতাম না এত সুন্দর কণ্ঠস্বর নুহাস ভাইয়ার। তার গানের প্রতিটা শব্দ আমার কানে এসে বাড়ি খায়। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 9। এবার চিরকুট তুলে রামিম ভাইয়া এখানে রাইসার নাম উঠে। রাইসা গান গাইতে শুরু করে। दर्द दिलों के कम हो जाते मेन और तुम गार हम हो जाते मेन और तुम गार हम हो जाते कितने हसीन आलम हो जाते मेन और तुम गार हम हो जाते मेन और तुम गार हम हो जाते तेरा बिना ना आए सुकून ना आए करार मुझे दूर वो सारे भरम हो जाते मेन और तुम गार हम हो जाते मेन और तुम गार हम हो जाते इश्क अधूरा दुनिया अधूरा ख्वाहिश मेरी काडू ना पूरी दिल टू यही चाहे तेरा और मेरा। রাইসার গান শেষ হতে নেহাল বলে, আপু তুমি কি ছেকা খাইছো? এমন ইমোশনাল গান গাইছো। সবাই নেহালের কথা শুনে হাসে। রাইসা বলে, কোথাও কি লেখা আছে ছেকা না খেলে ইমোশনাল গান গাওয়া হবে না? নেহাল বলে, হুম তা ঠিক। এবার নেহাল চিরকুট তুলে এবার রাইমার নাম উঠে।
শর্ত অনুযায়ী রাইমা গান গাইতে শুরু করে। রাইমার গান শেষ হতে এবার আশা চিরকুট তুলে এখানে মাহমুদের নাম উঠে। সেও গাইতে শুরু করে। এরপর আসিফ চিরকুট তুলে আর নুসাইবার নাম উঠে। এবার সেও গান গাইতে শুরু করে। সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে, মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে। আমার গান শুনে সবাই হাততালি দিচ্ছে আর নুহাস ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের গান শুনে। এর আগে কখনো গান গাওয়া হয়নি, তবে একা একা গান অনেকবার গেয়েছি। একদিকে রামিম ভাইয়া বলে, ব্যাপার কি মিয়া বিবি দুজনেই যে এত সুন্দর গান গাইতে পারে আগে কখনো বলে নিত। সবাই বলে, নুহাস ভাইয়া আর নুসাইবাকে একসাথে মানিয়েছে। সবার কথা শুনে নুহাস ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। বিকেলে সবাই মিলে গ্রাম ঘুরতে বের হয়েছি। গ্রামের পরিবেশ দেখে আমরা সবাই মুগ্ধ। শহরের ইট পাথরের মধ্যে সব বন্দি। এখানে কেমন ফ্রেশ বাতাস পাচ্ছি, কিন্তু শহরে শুধু কার্বন ডাই অক্সাইডে ভর্তি। কেমন বিষাক্ত বাতাস, সবুজ গাছপালাই ভরপুর, যেদিকে তাকাই শুধু সবুজ শ্যামলে ভরপুর। সবাই মিলে আনন্দ গল্প করতে করতে পুরো গ্রাম ঘোরা শেষ। বাড়ি আসার সময় সেই পরিত্যক্ত বাড়িটার সামনে পড়ে একটা ছোট্ট খরগোশ ছানা দেখে নুসাইবা খরগোশ ছানাটাকে ধরার জন্য নুসাইবা এগিয়ে যায়। এদিকে সবাই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে গেছে। হঠাৎ নুহাস পিছনে তাকিয়ে নুসাইবাকে দেখতে না এদিক ওদিক তাকিয়ে দেখে পরিত্যক্ত বাড়ির দিকে চোখ পড়তেই দেখে নুসাইবা পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। নুহাস পেছনে থেকে চিৎকার করে ডাকে, নুসাইবা। নুহাসের চিৎকার শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে পরিত্যক্ত বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে নুসাইবা। মাহমুদ নুহাসকে বলে, আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করো জোরে জোরে, আর রামিম সূরা বাকারা চালু করো জোরে সাউন্ড দিয়ে, দেরি করো না। নুহাস আর মাহমুদ জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছে আর দৌড়াচ্ছে। এদিকে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। নেহাল, রামিম আর আসিফ 3 জন সূরা বাকারা চালু করে নুহাসদের পেছনে পেছনে দৌড় লাগায়। যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে নুসাইবা তাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে। রাস্তা যেন ফুরাচ্ছে না। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। চারিদিকে সব যেন গুম হয়ে আছে। এতক্ষণ যে বাতাস বইছিল সব থেমে গেছে। তাহলে যেটার ভয় ছিল তবে সেটাই হতে যাচ্ছে। সে কি ফিরে এসেছে? ভয় নুহাসের বুক কাঁপছে। নুসাইবা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠে বলে, আমি বলেছিলাম ফিরে আসবো, আমি ফিরে আসব, আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 10। নুহাস শক্ত করে জড়িয়ে ধরে নুসাইবাকে বুকের সাথে। এদিকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে নুসাইবাট। নুহাস নুসাইবাকে কোলে তুলে হাঁটা শুরু করে। নুসাইবা একের পর এক ঘুষি খামচি দিয়ে যাচ্ছে। মাহমুদ একটা দোয়া পড়ে নুসাইবাকে ফু দেওয়ার সাথে সাথে কেমন ঝিমিয়ে গেল। ঢলে পড়ে নুহাসের বুকে। এখন ফোনে আয়াতুল কুরসি আর সূরা বাকারা চালু আছে। আস্তে আস্তে চারপাশ পরিষ্কার হয়ে গেল। এতক্ষণ যে গুম ধরে ছিল এখন তা কেটে গেছে। জোরে জোরে বাতাস বইতে শুরু করে। নুহাস তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করে। বাড়ির সামনে আসতেই একটা কালো বিড়াল দরজার সামনে দাঁড়িয়ে মিয়াও মিয়াও করছে। মাহমুদ আসিফের হাত থেকে ফোন নিয়ে সূরা বাকারা চালু করে এগিয়ে যায়। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় আর এর মধ্যে বিড়ালটা উধাও হয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে বাড়িতে প্রবেশ করে। নুহাসের কোলে নুসাইবাকে দেখে নুসাইবার আম্মু দৌড়ে আসে। তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করেন, নুসুর কি হয়েছে? নুসাইবার আম্মু, আসলে কাকি ও নুহাস। কি ও বলে থেমে গেলে কেন, বল কি হয়েছে ওর? নুসাইবার আম্মু, নুসাইবা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল। নুহাস। নুহাসের কথা শুনে নুসাইবার আম্মু চিৎকার দিয়ে উঠে। তিনি বলেন, তোমরা থাকতে ও কি করে ওই পরিত্যক্ত বাড়িতে গেল? জানি না, আমাদের সাথে সাথে ছিল, হঠাৎ করেই চলে গেছে ও। নেহা, এখন কি হবে ওর? তো ওই বাড়িতে যাওয়া বারণ। রাইমার আম্মু,
আমাদের সাথে থাকতে থাকতে কি করে ওখানে চলে গেল বুঝতে পারিনি। মাহমুদ, ওই বাড়ির ভেতরে কি প্রবেশ করেছিল নুসাইবা, নুহাসের আম্মু? না, প্রবেশ করার আগেই সেখান থেকে নিয়ে চলে আসছি নুহাস। নুহাসের আম্মু বলে, তোমরা সবাই গোসল করে নাও আর হ্যাদোয়া পরে তারপর বাথরুমে ঢুকবে। আর আয়াতুল কুরসি পাঠ করে শরীরে হাত বুলাবে, তাড়াতাড়ি যাও। আর নুহাস তুমিও নুসাইবাকে নিয়ে গিয়ে গোসল করিয়ে দাও। কিন্তু মাও তো সেন্সলেস হয়ে আছে নুহাস। কিছু হবে না, নিয়ে যাও তাড়াতাড়ি। আমি তোমার বাবা কাকাকে ফোন দিয়ে বাসায় আসার কথা বলি। আর হুজুরকে ডাকতে বলি। নুহাসের আম্মু নুহাস রুমে ঢোকার আগে আয়াতুল কুরসি পাঠ করে নিজের গায়ে ফু দেয়, তারপর নুসাইবার গায়ে। এদিকে বিপাকে পড়েছে নুহাস। কাল বিয়ে হতে আজই বউকে গোসল করাতে হবে ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। বিয়েটা অন্য কারো সাথে হলেও একটা কথা ছিল, কিন্তু চাচাতো বোনকে বিয়ে করে বিয়ের দুদিন পরে তাকে গোসল করাতে তার লজ্জা পাচ্ছে। তাও কি আর করার। বাথরুমে ঢুকে দোয়া পড়ে তারপর বালতিতে পানি নিয়ে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক পড়ে ফু দিয়ে ওই পানি দিয়ে নুসাইবা আর সে গোসল করে। গোসল শেষে চোখ বন্ধ করে জামা কাপড় পরিয়ে দেয় নুসাইবাকে। নুসাইবার এখনো জ্ঞান ফেরেনি। এদিকে সবাই গোসল করে রুম থেকে বের হয়ে বসার ঘরে আসে। ততক্ষণে নুহাসের বাবা নুসাইবার বাবারা চলে এসেছে। নুসাইবার আম্মু বিলাপ করে কান্না করছে। রাইমার আম্মু শক্ত করে ধরে বসে আছে নুসাইবার আম্মুকে। এদিকে অস্থির হয়ে পায়চারি করছে নুহাসের আম্মু। নির্জন জায়গায় চারদিকে অন্ধকারের ছেয়ে আছে। এক টুকরো আলো এসে একটা বাচ্চা মেয়ের উপর পড়ে। ছোট মেয়ে কান্না করছে, তার চারপাশে কয়েকটা ধোয়া কুণ্ডলি উড়ছে। ছোট মেয়েটা ভয়ে তার মাকে ডাকছে, কিন্তু কোথাও তার মা নেই। মাকে দেখতে না পেয়ে আরো জোরে জোরে কান্না করছে। চারিদিকে এই ঘুটঘুটে অন্ধকারে নিজের পাশে হঠাৎ একটা কালো বিড়াল দেখে চমকে ওঠে। বিড়ালটা এসে তার ঘা ঘেঁষে বসে কিছু বলার চেষ্টা করছে। ধোয়া কুণ্ডলীগুলো চারিদিকে ঘুরতে ঘুরতে এক এক করে সেই কালো বিড়ালের মধ্যে প্রবেশ করে। এটা দেখে ভয়ে বাচ্চা মেয়েটি সেখান থেকে দৌড়ে পালায়। বাচ্চা মেয়েটা যেদিকেই যায় বিড়ালটা তার সাথে সাথে যায়। এটা দেখে বাচ্চা মেয়েটি একটি পাথর ছুঁড়ে মারে সেই বিড়ালের দিকে। পাথরের আঘাতে বিড়ালটা মাটিতে পড়ে সেখানে ছটফট করছে। এটা দেখে সে আরো ভয় পায়, তারপর বিড়ালটার কাছে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ একটা প্রজাপতি এসে বাচ্চা মেয়েটার সামনে এসে দাঁড়ায়। বাচ্চা মেয়েটা প্রজাপতি দেখে বিড়ালের কথা ভুলে যায়। সে প্রজাপতির পেছনে ছুটে যায়। যা ভাগ্যে ছিল তাই হয়েছে, ভাগ্যে লেখা আছে তাদের আবার দেখা হবে। সে যাওয়ার আগে বলে গিয়েছিল সে আসবে, সে ফিরে আসবে। সময় হয়ে গেছে। নিয়তির নির্মম পরিহাসে তাদের বিচ্ছেদ ঘটলেও আবার তারা মুখোমুখি হবে। এবার তাদের দেখা হওয়া নিশ্চিত। ভাগ্যের পরিবর্তন করা অসম্ভব। ভাগ্যের লিখন বদলানো যায় না। একমাত্র মহান আল্লাহ তায়ালা চাইলে তা পরিবর্তন করতে পারবেন। তবে কি এবার আল্লাহ তায়ালা চায় তাদের মুখোমুখি করতে? তবে কি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে আবারও শুভ শক্তির আবির্ভাব ঘটেবে? কি আছে নিয়তির পাতায়? আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 11। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আসো, ফিরে আসো। সময় হলেই আমি আবার আসব। আমাদের আবার দেখা হবে। নিয়তির পাতায় লেখা আছে আবার দেখা হবে। না, আমি কিছু জানি না, তুমি যেও না। আমি ফিরে আসব, আমি আসব। আমাকে যে আসতেই হবে। আস্তে আস্তে প্রজাপতিটা মিলিয়ে গেল। এদিকে ডুকরে কেঁদে ওঠে বাচ্চা মেয়েটা। হঠাৎ সেখানে বিকট শব্দে কেউ হাসতে থাকে। নুহাস অস্থির হয়ে পায়চারি করছে। তার খুব টেনশন হচ্ছে। সে তার মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু এখনো তো আব্বু চাচ্চুরা আসলো না। আমি বুঝতে পারছি না কি করব। এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাব। নুহাসের আম্মু চুপচাপ বসে থাকে। সে বলে, আমি বুঝতে পারছি না সে কি করে ছাড়া পেল। সে তো বন্দি ছিল। এখনো বাবা চাচারা আসলো না কেন? নুহাস, আরে ভাই এত টেনশন করিও না, চলে আসবে মাহমুদ। সবাই অস্থির হয়ে পায়চারি করছে। সবার মাঝে একটা উত্তেজনা কাজ করছে। কখন সেই মৌলবি আসবে? কখন এই বিপদ থেকে রক্ষা পাবে? নুহাসের বাবা চাচারা সাথে সেই মৌলবি বাসায় প্রবেশ করে। মৌলবিকে দেখেই নুহাসের আম্মু বলে, আসসালামু আলাইকুম চাচা। নুহাসের আম্মু, ওয়ালাইকুম সালাম মৌলবি। চাচা আমাদের বাঁচান। নুহাসের আম্মু, মা চিন্তিত হয়েও না। প্রত্যেকটা সমস্যার জন্য একটা না একটা সমাধান আছে। আল্লাহ তায়ালার উপর ভরসা রাখা। সকল বিপদ আপদ থেকে তিনিই একমাত্র রক্ষা করতে পারেন। নুসাইবার আম্মু কান্না জুড়ে দেয়। সে বলে,
চাচা আমার মেয়ের পিছনে কেন পড়ে আছে এ দুষ্টু জিন? তাকে তো বন্দি করে রাখা হয়েছিল, তাহলে সে কিভাবে এখানে আসবে? তাকে তো আসতেই হবে। তার আশা যে নিয়তির পাতায় লেখা আছে। তার যতটুকু সময় বন্দি থাকার কথা সে ততক্ষণই বন্দি হয়ে থাকবে। একবার না একবার সে বাইরে তো আসবেই। মৌলবি, এখন কি হবে? নুহাশ, আচ্ছা আপনাদের তো বলা হয়েছিল প্রাপ্ত বয়স্ক হলেই যেন তার বিবাহ করানো হয়। কারণ এই দুষ্টু জিনগুলো অবিবাহিত কুমারী মেয়ের প্রতি আসক্ত থাকে। তাকে সঠিক সময়ে বিবাহ না করালে অনেক বড় সমস্যা হবে। মৌলবি, আমরা তো নুসাইবার বিয়ে আমার ছেলে নুহাসের সাথে করিয়েছি 2 দিন আগে। নুহাসের আব্বু, বিবাহ করলেই তো হবে না। আমি কি বলছি আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন আপনারা। মৌলবি, মৌলবীর কথা শুনে কিছুটা লজ্জা পায় নুহাস। বাবা, মা, শ্বশুর, শাশুড়ির, ছোট ভাই বোনের সামনে এমন কথা শুনলে যে কেউ লজ্জা পাবে। নুহাস তুমি আমার সাথে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। মৌলবী আর নুহাস কিছুক্ষণ কথা বলে চলে আসে। মৌলবী নুহাসের সাথে কথা শেষ করে বলে, আমি 2 দিন পর আসবো, তোমাকে যা বললাম তাই করো। আমি আসছি কেমন? বলেই তিনি চলে যান। এদিকে নুহাস পড়ে বিপাকে। নুহাসের কাছে গিয়ে আসিফ আর রামিম বলে, আচ্ছা ভাই, নুসুকে যে দুষ্টু জিন ভয় দেখাচ্ছে এটা ছেলে জিন নাকি মেয়ে জিন? নুহাস একে তো টেনশনে আছে আর এমন কথা শুনে বলে, আমি কি দেখেছি নাকি সে মেয়ে না ছেলে জিন? নুহাসের কথা শুনে তারা দুজন থতমত খেয়ে যায়। তাই তো নুহাস জানবে কি করে? নুহাস ওখান থেকে সরে যেতেই আসিফ বলে, ভাই কদিন পর চাচা হব। রামিম আসিফের মাথায় চাটি মেরে বলে, আরে গাধা এগুলো কি বলিস? আরে সত্যি আমি শুনেছি নুহাস ভাইয়া আর মৌলবীর কথা। আসিফ, কি বলিস রামিম? সত্যি আমি লুকিয়ে শুনেছি তাদের কথা। আসিফ, রাতে খাবার খাওয়ার পর সবাই যে যার মতো নিজ নিজ রুমে চলে গেল। নুহাস রুমের মধ্যে পায়চারি করছে। তার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। সে এক মুহূর্ত শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। নুসাইবা যদি একবার জানতে পারে তাহলে কি হবে? কথাগুলো ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে। কেমন অসহায় লাগছে নিজেকে। বিছানায় নুসাইবা ঘুমিয়ে আছে, এখনো উঠেনি। এদিকে নুহাসের কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে নুসাইবাকে দেখে। এটা মূলত তখন গোসল করানোর সময় থেকে। অনেক ভাবনা চিন্তার পর সে সিদ্ধান্ত নেয় সে এটা করবে। সে আস্তে আস্তে নুসাইবার দিকে এগিয়ে যায়। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 12। সকালে ঘুম থেকে ওঠার পর সারা শরীর ব্যথা করছে। কোনো রকম উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখি নুহাস ভাইয়া নেয়। প্রচণ্ড গরম লাগায় উঠে ওয়াশরুম গোসল করে বের হয়। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে স্পট নিচে নামতে দেখি সবাই গল্প করছে। আমাকে দেখে সবাই মুখ টিপে হাসছে। আমি নিচে নেমে রাইমা আপুর কাছে বসতেই সে কেমন করে যেন তাকাচ্ছে। তাদের তাকানো দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি বলি, এভাবে কি দেখছো? আমাকে কি কখনো দেখনি? সবাই মুখ টিপে হাসছে। এদের হাসি দেখে আমি কিছুটা থতমত খেয়ে যায়। রাইমা আপু বলে, কি রে আমরা কবে খালা হব? রাইমা আপুর কথা শুনে নেহা বলে, তোমরা খালা হলেও আমি ফুপি হব। আশা আপু বলে, তুই আর ভাইয়া দেখি খুব ফাস্ট। মানে কি বলছো? এগুলো আমি। আরে তোদের বাসর রাত কেমন কাটলো? রাইমা আপু। রাইমা আপুর কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো বল, কেমন কাটলো বাসর রাত? নেহা, ছি এগুলো কি বলো তোমরা? আমি, আরে ঢং করিস না, তোর ভেজা চুল দেখেই বোঝা যাচ্ছে। রাইমা, এদের কথা শুনে চমকে উঠি। চুলে হাত দিয়ে বলি, আরে খুব গরম লাগছিল তাই গোসল করেছি। আর তোমরা কি সব বলছিস? কি সব বলছি, এগুলো সব নর্মাল। আর ভাইয়া কি এমনি এমনি সকালে গোসল করলো নাকি? আর বিয়ে যেহেতু হয়েছে বাসর তো হবে। নেহা, চুপ কর ফাজিল। আমি, চুপ করব কেন? বল না দোস্ত, কি কি হলো কাল রাতে? ভাইয়া কেমন আদর করলো? নেহা, ছি বড় ভাইয়ের সম্পর্কে কি বলিস? ছি আমি, আর সে কি বলিস? আমি। ভ্রু কুচকে আশা আপু বলে, এমন ভাব করছো যেন বাসর করা মহাপাপ। আশা আপুর কথা শুনে রাইমা আপু বলে, এমন করে বলছিস যেন ভাইয়া তোকে কিছু করবে না, একদম সাজিয়ে রাখবে। নেহা বলে, আরে বিয়ে করে তো মানুষ বাসর করার জন্য। এদের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে গেছে। কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম। আমাকে চুপ থাকতে দেখে আশা আপু বলে, বল না রে আশা আপু। লজ্জা পেয়ে বলি, কি বলবো বলো? আমি, আমরা ফুফু হব কবে? আশা আপু,
যেদিন আল্লাহ চাইবে সেদিন আমি। তার মানে সত্যি তোদের মধ্যে কিছু হয়েছে নাতে তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? আমাদের কথার মাঝে বড় মা আর আম্মু এসে আমাদের পাশে বসে। আমরা আমাদের কথা থামিয়ে চুপচাপ বসে আছি। বড় মা বলেন, কি ব্যাপার, কি নিয়ে এত গল্প হচ্ছে হুম? আরে মা, আমরা নুসুকে জিজ্ঞেস করছি কবে আমরা ফুফু হব। নেহা। নেহার কথা শুনে নেহার আম্মু বলে, জন্ম মৃত্যু বিয়ে এগুলো যেমন আল্লাহর হাতে তেমন কার কবে কখন বাচ্চা হবে এটাও আল্লাহর হাতে। আল্লাহ তায়ালা চাইলেই আমাদের নুসুর ও বাবু হবে। আর সব জিনিসের একটা সময় থাকে। নুসু এখন ছোট, এখন বাচ্চা ক্যারি করা ওর জন্য টাফ। কয়েক বছর যাক, ইনশাআল্লাহ আমাদের নুসুর কোল আলো করে কেউ আসবে। আচ্ছা বড় মা, কয়েক দিন পর যদি শুনি নুসুর কোল জুড়ে কেউ একজন আসছে, রাইমা। দেখ, আল্লাহ তায়ালা যদি দেয় আমাদের সমস্যা নেই। এখন হলেও আলহামদুলিল্লাহ, পরে হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্য করেন। তিনি যদি মনে করেন এখন বাচ্চা দিবেন সেটাও ভালোর জন্য দিবেন। আবার তিনি যদি না দেন তাও ভালোর জন্য দিবেন না। সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দেয়। দুপুর হতে চলল, নুসু সকালে খায়নি তাই এখন খাচ্ছে। এদিকে নুহাস, নেহাল, রামিম, আসিফ, মাহমুদ এরা বাড়ি আসেনি। তারা কি কাজে যেন বের হয়েছে। নুসুর খাওয়া শেষ হতেই নুহাসরা বাড়িতে আসে। নুহাস কারো দিকে না তাকিয়ে রুমে চলে যায়। এদিকে নুসু বসে আছে চেয়ারে। তখন নুসুর আম্মু বলে, নুহাস আসলো দেখলি না, এখানে বসে আছিস কেন? ঠান্ডা পানি নিয়ে নুহাসকে দিয়ে আয়। ভাইয়া তো পানি চাইনি, তাহলে দিব কেন আমি? আরে পাগলি, তোকে এত বুঝতে হবে না, পানি নিয়ে যা। আম্মু। যাচ্ছি, বলেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করি। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 13। এই যে আপনার ঠান্ডা পানি নেন। পিছনে ঘুরে নুসাইবাকে দেখে কিছুটা চমকে উঠে নুহাস। সে তার ভাবনায় বিভোর ছিল যে নুসাইবা রুমে আসছে, সে খেয়াল করেনি। তাই হঠাৎ করে নুসাইবাকে দেখে চমকে উঠে। নিজেকে কিছুটা শান্ত করে বলে, থ্যাংক ইউ, পানিটা আমার দরকার ছিল। কথাটা বলে পানিটা খেয়ে নেয়। নুসাইবা বিছানায় বসে পা দুলাচ্ছে। কালকের ঘটনা তার মনে নেই। আর সে ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি তাকে। নুসাইবা ভালো করে নুহাসের দিকে তাকায়। নুহাসকে তার একটু একটু ভালো লাগে। কিন্তু ভয় তাকে আর বলা হয়নি। এই যে তাদের বিয়ের কথা শুনে মনে মনে খুশি হলেও নুহাসের এক্সপ্রেশন দেখে তার সে খুশি আর নেই। এই যে নুহাসের আশেপাশে থাকলে তার অজানা অনুভূতি হয়। নুহাসের কাছে গেলে বুক ধড়ফড় করে। নুহাস এক মনে ফোন ঘাটাঘাটি করছে। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখালেও আসলে সে ভেতর থেকে স্বাভাবিক নেই। তার মাথায় নানা রকম চিন্তা ভাবনা ঘুরছে। কাল রাতের ঘটনা মনে পড়লেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তার ভয় হচ্ছে, যদি নুসাইবা কিছু জানতে পারে তখন কি হবে। এসব ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। মৌলবী সাহেব কল দিয়েছেন। নুহাস কল রিসিভ করে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। নুসাইবা বিছানায় শুয়ে পড়ে। তার ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। নুহাস কথা বলা শেষ করে রুমে এসে দেখে নুসাইবা ঘুমাচ্ছে। নুহাস আস্তে আস্তে গিয়ে নুসাইবার পাশে বসে এক ধ্যানে নুসাইবার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এই পিচ্ছি মেয়েটা নাকি তার বউ। ভাবলেই উদ্ভূত শিহরণ খেলে যায় শরীরে। মনে মনে ভাবে, আমরা মুসলমান হয়েও যদি হাদিস সম্পর্কে না জানি তাহলে কেমন হলো। মানবজাতির হেদায়েতের জন্য একের পর এক নবী রাসূলকে আল্লাহ তায়ালা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হলাম শেষ নবী হজরত মুহাম্মদ এর উম্মত। বিয়ে হলো মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামতের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। যুবক যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে, যা প্রত্যেক মানুষের স্বভাবজাত চাহিদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিয়ে নিয়ে অনেক আয়াত নাজিল করেছেন। এসব আয়াত আমাদের জন্য বিয়ের ব্যাপারে পথ প্রদর্শক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিয়ে করাই উৎসাহিত করেছেন। বিয়ে একজন নারী বা পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে ছাড়া আমাদের জীবন আনন্দময় হওয়া বা পরিপূর্ণতা লাভ করা কঠিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিয়ে করতে উৎসাহিত করেছেন এবং আমরা যে বিয়ের মাধ্যমে শান্তি লাভ করতে পারব সে কথাও বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে এই প্রসঙ্গে বলেন, আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের জীবনসঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো।
এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতি দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম, আয়াত 21। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। একজন ব্যতীত অন্য জনের চলা কষ্টকর। আর বিষয়টাকে বুঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, তারা স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা স্বামীগণ তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা, আয়াত 187। বিয়ে মানুষকে স্বাবলম্বী ও সম্পদশালী করে তোলে। মানুষ যে বলেন, বিয়ে কার সাথে হবে এটা জন্মের আগ থেকে নির্ধারিত থাকে। এটা কি সত্যি? শুধু বিয়ে নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দাদের যত কাজ আছে, সব আল্লাহর মূল যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে, ওই লেখা অনুযায়ী আপনি সব কাজ করেছেন। মানুষের প্রচেষ্টা, আমলের সাথে সম্পৃক্ত, চেষ্টার ফলেই মানুষের কাজগুলো সম্পূর্ণ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সবটাই জানেন, সবটাই আল্লাহর কাছে লিখিত, লিপিবদ্ধ এবং এগুলো আল্লাহ তাআলার কাছে এমনভাবে থাকে যে, সেগুলো অপরিবর্তনীয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার কাছে কোনো ধরনের পরিবর্তন নেই। কিন্তু এই পরিবর্ধন সব আমাদের জন্য। এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। দলিল হিসেবে পেশ করার অর্থ হচ্ছে, হ্যাঁ আমার ভাগ্যে এই ছিল, এই জন্য আমার এমন হয়েছে। আল্লাহর বান্দা চেষ্টা করবেন, চেষ্টার পরে আল্লাহ তাআলা তার জন্য যেটা বরাদ্দ রেখেছেন তিনি সেটা পাবেন। দুপুর 12:30 বাজে। আজ শুক্রবার সবাই একে গোসল করতে শুরু করে জুম্মার নামাজের জন্য। এদিকে এখনো ঘুমাচ্ছে নুসাইবা। নুহাশ গোসল করে রুমে এসে নুসাইবাকে ডাকতে থাকে। এই নুসাইবা উঠো, আজান দিবে, জুম্মার দিন নামাজ পড়তে হবে। অনেক ঘুমিয়েছিস, উঠো এখন। এত শুয়ে থাকলে অসুস্থ হয়ে যাবি। নুহাশের ডাকে আস্তে আস্তে চোখ মেলে তাকায় নুসাইবা। ঘুমে চোখ খোলা রাখতে পারছে না। চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে থাকে। নুহাশ নুসাইবাকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, এত ঘুম কই থেকে আসে বলতো? কাল সারা রাত ঘুমালি, আবার এখন ঘুমাচ্ছিস? নুহাইবা চুপচাপ লেপ্টে আছে নুহাশের বুকে। নুহাশ একের পর এক কথা বলছে আর নুসাইবা শুধু হুম হুম করছে। নুহাশ নুসাইবাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। নুসাইবা তখন ঘুমে বিভোর। নুহাশ নুসাইবাকে ওয়াশরুম নিয়ে গিয়ে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। ঝর্ণা অন করতেই নুসাইবা আর নুহাশ ভিজে যায়। আচমকা শরীরে পানি পড়ায় চমকে উঠে নুসাইবা। চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে নুহাশের দিকে। এদিকে নুহাশ দাঁত বের করে হাসছে। নুসাইবার ফোলা ফোলা গাল, চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকা ঘুম ঘুম কণ্ঠে বলে, এটা কি করলে? তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? নুসাইবা। নুসাইবার ঘুম জড়ানো কণ্ঠ শুনে হার্টবিট জোরে জোরে বিট করছে। গলা শুকিয়ে আসছে। বারবার শুকনো ঢোক গিলতে থাকে নুহাশ। নুসাইবার শরীরে পানি পড়ায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। নুহাশের নজর পড়ে নুসাইবার ঠোঁটের দিকে। পানি পড়ায় ঠোঁটগুলো হালকা কাঁপছে। এদিকে নুহাশের কেমন যেন একটা লাগছে। ভিতরে ভিতরে তার অস্থিরতা বাড়ছে। নুসাইবা নুহাশকে বলে, আমি একবার গোসল করেছি, তুমি আমাকে ভিজিয়ে দিলে, এখন আবার গোসল করতে হচ্ছে। নুসাইবার কথাগুলো নুহাশের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তার তো নেশা চড়ে গেছে নুসাইবার ঠোঁটের উপর। নুহাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে হুট করে নুসাইবার অধরে নিজের অধর দুটি চেপে ধরে। আচমকা এমন হওয়ায় নুসাইবার ঘুম উধাও। এতক্ষণ যে ঘুমের ঘোর ছিল তা আর নেই। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এদিকে নুহাশ সে তো মজে আছে নুসাইবাতে। দরজা ধাক্কানোর শব্দে নুহাশ নুসাইবার থেকে সরে আসে। এদিকে লজ্জায় নুসাইবা নুহাশের দিকে তাকাতে পারছে না। নুহাশ মুচকি হেসে বলে, আমি রুমে চেঞ্জ করে নিচ্ছি, তুই এখানে চেঞ্জ করে। ওয়াশরুম থেকে বের হয়ে জামা চেঞ্জ করে দরজা খুলে দেখে রাইমা দাঁড়িয়ে আছে। ভাইয়া তোমাকে নিচে ডাকে। রাইমা, আচ্ছা তুই যা, আমি আসছি। নুহাশ দরজা লাগিয়ে ওয়াশরুমে দরজায় নক করে, এই নুশু, আমি নামাজে যাচ্ছি, তুই রুমে চেঞ্জ করে নে। কথাটা বলেই বাইরে চলে যায়। এদিকে নুহাশের যাওয়ার অপেক্ষায় ছিল নুসাইবা। নুহাশ চলে যাওয়ার পর সে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চেঞ্জ করে এসে আয়নার সামনে দাঁড়ায়। আয়নাতে ভালোভাবে নিজেকে দেখতেই ঠোঁটের দিকে চোখ আটকে যায়। ঠোঁটগুলো লাল হয়ে আছে। ঠোঁটর মাঝ বরাবর কামড়ের দাগ বোঝা যাচ্ছে। এটা দেখে নুহাশকে বকতে থাকে, শালা বজ্জাত বেডা, আমার ঠোঁটটাকে কি করেছে? মন চায় বেডার লুঙ্গি খুলে নি।
কথাটা বলেই জিহ্বায় কামড় দিয়ে বলে, ছি ছি কি সব বলছি, বেডার লুঙ্গি খুললে তো আমি নিজেই লজ্জা পাবো। এটা করা যাবে না। তাহলে কি করা যায়? পুরো রুমে পায়চারি করতে করতে ভাবে, এই বজ্জাত বেড়া আমারে বিয়ে করতে চায়নি, আর এখন আমার সাথে ইটিসপিটিস করছে। বেডা তো খুব বদমাশ। নুসাইবা একটা কালো সুতির শাড়ি পরে, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক দিয়ে ভেজা চুলগুলো ছেড়ে হাতে লাল আর কালো রঙের রেশমি চুড়ি পরে নতুন বউয়ের মতো ঘোমটা দিয়ে নিচে নামছে। নামাজ পড়ে সবাই বসার ঘরে বসে আছে। বাড়ির বউ রাগ খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছে। ছেলেরা বসে গল্প করছে। সিঁড়ি দিয়ে নুসাইবাকে নামতে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ফর্সা শরীরে কালো শাড়িতে যেন তার সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। নুহাস তো হা হয়ে দেখছে নুসাইবাকে। এর আগে বহুবার নুসাইবা শাড়ি পরেছে, কিন্তু নুহাস সেভাবে তাকে দেখেনি। কিন্তু বিয়ের পর থেকে মনে হচ্ছে নুসাইবার সৌন্দর্য আরও বেড়ে গেছে। নুসাইবার লিপস্টিক দেওয়া লাল টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে নুহাস শুকনো ঢোক গিলছে। আবার সেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। নেশা হয়ে গেছে নুসাইবার উপর তার। হঠাৎ করে পাশে তাকিয়ে তার মেজাজ বিগড়ে যায়। সে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে নুসাইবার দিকে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 14। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো নিজের রুমে চলে যায়। নুহাস দুপুরের খাবার খেয়ে নুসাইবার আগে রুমে চলে যায়। নুসাইবা খাওয়া শেষ করে কিছুক্ষণ রাইমাদের সাথে গল্প করে রুমে আসে। এতক্ষণ নুসাইবারই আসার অপেক্ষায় ছিল নুহাস। নুহাইবা রুমে প্রবেশ করার সাথে সাথে সে দরজা বন্ধ করে নুসাইবার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। আচমকা নুহাসের এমন আক্রমণে অবাক হয়ে যায় নুসাইবা। সে বলে, কি করছো নুহাস ভাইয়া, ছাড়ো আমাকে প্লিজ, ছাড়ো, আমার ব্যথা লাগছে। নুহাস রাগে গোজগোজ করতে করতে বলে, লাগুক, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি। এমন করছো কেন? কি করেছি আমি নুসাইবা? খুব শখ না তোর মানুষকে নিজের সৌন্দর্য দেখানোর? নুহাস, এগুলো কি বলছো? আমার শখ হবে কেন নুসাইবা? তাহলে এত সেজে গুজে বাইরে গিয়েছিলি কেন নুহাস? নুসাইবা কিছু না বলে চোখের পানি ফেলে। এদিকে নুসাইবাকে চুপ করে থাকতে দেখে নুহাসের রাগ তরতর করে বেড়ে যায়। সে চুলের মুঠি ছেড়ে এবার বাম শক্ত করে গাল চেপে ধরে, ডান হাত দিয়ে লিপস্টিক দেওয়া ঠোঁট হাত দিয়ে ডলতে থাকে আর বলে, নিজেকে এমন আবেদনময়ী করে সাজিয়ে বাইরে যাবি কেন? তুই হলি আমার ব্যক্তিগত নারী। তোর সৌন্দর্য দেখার একমাত্র অধিকার আমার আছে, আর কারো নেই। তোর সাহস কি করে হলো এই চুপ বের করে ঠোঁটে লিপস্টিক দিয়ে বাইরে যাওয়ার? বিয়ের আগে যা করেছিস করেছিস, আমি কিছু বলিনি, কিন্তু বিয়ের পর এসব চলবে না। তুই যত খুশি সেজে আবেদনময়ী হয়ে আমার সামনে আসবি, আমি কিছু বলবো না। কিন্তু তোরে যদি দেখি বেপর্দা হয়ে ঘরের বাইরে যেতে, তাহলে ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দিব। পঙ্গুর সাথে সংসার করব, কিন্তু বেপর্দা নারীর সাথে আমি সংসার করব না। তুই জানিস খাবার টেবিলে তোকে কেমন হা করে দেখছিল মাহমুদ আরিফেরা? তোর কোনো আইডিয়া আছে এভাবে সাজুগুজু করে পরপুরুষের সামনে যাওয়ার পরিণতি? তুই হলি আমার অর্ধাঙ্গী, আমার ইহকাল পরকালের জীবনসঙ্গী। কথাটা বলে গাল থেকে হাত সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে নুসাইবাকে। এদিকে নুসাইবা চুপচাপ নুহাসের কথা শুনছে, কিছু বলছে না। নুহাস জড়িয়ে ধরা অবস্থায় নুসাইবাকে বলে, আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি, তাহলে আমার এমন রিয়েক্ট করার কারণ বুঝবি। শোন তাহলে। পর্দা সম্পর্কে আল্লাহ বলেন, আর তুমি মুমিন নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যেটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেটুকু ছাড়া। আর তারা যেন তাদের মাথার কাপড় স্বীয় বক্ষদেশের ওপর রাখে। পর্দা বিধান কুরআন মজিদে। পর্দার বিধানটি ইসলামের একটি অকাট্য বিধান। কুরআন মজিদের অনেকগুলো আয়াতে এই বিধান দেওয়া হয়েছে। সুতরাং কোনো ইমানদারের পক্ষে এই বিধানকে হালকা মনে করার সুযোগ নেই। এখানে কয়েকটি আয়াত সংক্ষিপ্ত আলোচনাসহ তুলে ধরা হলো। 1. হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব 59। আব্দুল্লাহ ইবনে আব্বাসরা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে ওড়নাচাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে। আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। ফাতহুল বারী 854, 76, 114। ইবনে শিরিন বলেন,
আমি বিখ্যাত তাবেঈ আবিদা সালমানি রাহ কে উক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কাপড় দ্বারা মাথা ও চেহারা আবৃত করবে এবং এক চোখ খোলা রাখবে। 2. তোমরা তাদের নবী পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তোমাদের কারো জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। সূরা আহজাব 33-53। এই আয়াত থেকেও বোঝা যায়, নারীর দেহের কোনো অংশই পর্দাবিধানের বাইরে নয়। উম্মুল মুমিনিনগণের আমল তা প্রমাণ করে। এই আয়াতে যখন পর্দার বিধানকে সাহাবায়ে কেরাম ও উম্মুল মুমিনিনদের জন্য অধিকতর পবিত্রতার উপায় বলা হয়েছে তখন উম্মতের আর কে আছে যে এই বিধানের বাইরে থাকতে পারে? 3. তর্জমা: হে নবী, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আবরণ প্রদর্শন না করে। সূরা নূর 31। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদরা থেকে সহিহ সনদে বর্ণিত আছে যে, সাধারণত যা প্রকাশিত অর্থ হচ্ছে কাপড়। তাফসিরে তাবারি 18119। এই ব্যাখ্যা অনুসারে প্রতীয়মান হয় যে, গায়রে মাহরাম পুরুষের সামনে নারীর মুখমণ্ডল সহ পূর্ণ দেহ আবৃত রাখা অপরিহার্য। 4. তর্জমা: তারা যেন গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে। সূরা নূর 31। নুহাশ নুসাইবার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে মহান আল্লাহ পাক যখন নারীদের পর্দার বিধান করেছেন তাহলে সেটা অমান্য করলে কি হবে একবারও চিন্তা করেছিস? আমি তো সামান্য চুলের মুঠি ধরেছি তাতেই ব্যথায় চিৎকার করে উঠছি। একবার ভেবে দেখ যখন কবরে এই বেপর্দার জন্য শাস্তি দেয়া হবে তখন কিভাবে সহ্য করবি? এখন থেকে রুমের বাইরে গেলে মাথা সহ কোমর পর্যন্ত ওড়না ভালো করে পরে থাকবি। আমরা বাসায় গেলে তোর জন্য হিজাব নিয়ে আসবনি। তখন হিজাব পরে থাকবি। আমাদের দ্বারা প্রতিনিয়ত কত শত পাপ হয়ে যাচ্ছে। যেখানে মহান আল্লাহ তায়ালা মেয়েদের জন্য পর্দার বিধান জারি করেছেন এখন এই জেনারেশনের মেয়েরা পর্দা তো দূরের কথা তাদের বুকে ওড়না থাকে না। শ্যাম্পু করে চুল উড়িয়ে পরপুরুষকে দেখায়। যেখানে মেয়েদের পর্দা করে বাইরে যেতে বলছেন, সেখানে তারা বেপর্দা ছোট ছোট পোশাক পরে বাইরে যাচ্ছে। যখনই একটা মেয়ে বেপর্দা হয়ে আবেদনময়ী সেজে গুজে বাইরে যাবে, তখন তো পরপুরুষেরা তার প্রতি আকর্ষিত হবে। মনোযোগ দিয়ে শুনছিল নুসাইবা। নুহাশ থেকে যেতেই নুহাশের বুক থেকে মাথা তুলে নুহাশের মুখের দিকে তাকায়। নুহাশ বলে, তোকে একটা উদাহরণ দেই। তুই বাজারে গেলি কলা নিতে। তো দোকানে গিয়ে দেখলি, দোকানে প্রায় সব কলা দোকানি খোসা ছাড়িয়ে বিক্রি করার জন্য কলার খোসা ছাড়িয়ে রেখেছে। খোসা ছাড়ানো কলাতে মাছি ভিন ভিন করছে। তার পাশে একটা আস্ত খোসা ছাড়ানো ছাড়া আছে। সেটাই কোনো মাছি বসছে না। এখন তোর কি সেই খোসা ছাড়ানো কলা নিতে ইচ্ছে করবে? নুহাশের কথা শুনে নুসাইবা মাথা নাড়ায়। মানে সে কিনবে না? নুহাশ মৃদু হেসে বলে, ঠিক সেই খোসা ছাড়ানো কলার মতো বেপর্দা মেয়েরা হয়। পরপুরুষ তাদের দেখে মজা নিবে কিন্তু নিজের জীবনসঙ্গী করতে চাইবে না। নুসাইবা নুহাশের বুকের সাথে লেপ্টে থাকতে থাকতে নুহাশের বুকে কামড় দেয়। নুহাশ চিৎকার করে উঠে ব্যথায়। এদিকে নুহাশের চিৎকার শুনে বুক থেকে মুখ তুলে তাকিয়ে বলে, কি কেমন লাগলো? আমার যে চুল ধরে টানলে আমি তো ব্যথা পেলাম। নুহাশ কামড় দেওয়া জায়গায় হাত দিলে ডলতে ডলতে বলে, তুই তো দেখি কুত্তি হয়ে গেছিস। আর আমারে কামড় দিস? নুসাইবা বলে, তুমিও তো দুপুরে আমার ঠোঁটে কামড় দিয়েছিলে। তাহলে তুমিও কুত্তা বলেই খিলখিল করে হাসতে থাকে। নুহাশ নুসাইবার নাকের সাথে নাক ডলতে ডলতে বলে, আমাদের বিয়ে হওয়া আজ 4 দিন। আর 4 দিনে আমরা কেমন আর 5টা স্বাভাবিক দম্পতির মতো আমরাও একটু একটু করে আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে মনে হচ্ছিল আমরা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হতে পারবো না। কিন্তু এই কয়েক দিনে আমাদের সম্পর্কটা অনেক স্বাভাবিক হচ্ছে। এই যে একে অপরের প্রতি কেয়ার করা, একে অপরের প্রতি মায়া অনুভব করা। আগে আমরা কাজিন ছিলাম তখন আমাদের মধ্যে এমন কোনো ফিলিংস আসেনি। কিন্তু বিয়ের পর উল্টো, বিয়ে একটা এমন পবিত্র জিনিস যা একটা অপরিচিত নারী পুরুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের মধ্যে আছে আত্মার সম্পর্ক। নুসাইবা নুহাশকে বলে, আচ্ছা তুমি এত বদমাশ কেন? নুসাইবার কথা শুনে নুহাশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। নুসাইবা বলে, দেখো দুপুরে তুমি আমার ঠোঁটে কি করছো? আমার ঠোঁট ফুলে গেছে।
নুসাইবার কথা শুনে নুহাশ বলে, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নুসাইবা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তাই বলে কি আমার ঠোঁটটাকে এমন করে কামড়াতে হবে? নুহাশ নুসাইবার ঠোঁটে নিজের ঠোঁট হালকা ছুঁয়ে দিয়ে বলে, সরি, আর কামড় দিব না। নুসাইবা বলে, তুমি এভাবে কামড় দিয়ে ঠোঁট ফুলিয়ে দিয়েছেন। এ অবস্থা সবার সামনে কিভাবে যেতাম ফোলা ঠোঁট নিয়ে, তাই লিপস্টিক দিয়েছিলাম। নুহাশ নুসাইবাকে বলে, সরি, আমি আর এমন করব না। নুসাইবা মুচকি হেসে নুহাশ অধরে অধর চেপে ধরে। আচমকা এমন করাই নুহাশ অবাক হয়ে যায়। যেই না সেও নুসাইবার সাথে তাল মেলাতে যাবে অমনি নুসাইবা টুকুস করে নুহাশের অধরে কামড় বসিয়ে দেই। নুহাশ ঠোঁটে হাত দিয়ে বলে, এটা কি হলো? নুসাইবা মুচকি হেসে বলে, কই কি হলো? তুই আমাকে কামড় দিলি। নুহাশ অবাক হওয়ার ভান করে নুসাইবা বলে, ওমা, আমি কখন কামড় দিলাম তোমাকে? নুহাশ ঠোঁটে হাত দিয়ে বলে, একটু আগেই তো কামড় দিলি তুই। নুসাইবা হাসতে হাসতে বলে, তুমিও তো আমাকে কামড় দিয়েছিলে তখন। তাই আমিও কামড় দিলাম। তুইও তো একটু আগে আমার বুকে কামড় দিলি, তাহলে আমিও দি তোর বুকে কামড়, কি বলিস? আমি আবার খুব ভালো মানুষ, তুই এত কষ্ট করে আমারে কামড় দিলি, আমিও তা ফিরিয়ে দি, কি বলিস? নুসাইবা নুহাশের কাছে থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। নুহাশ শক্ত করে ধরে রাখায় নুহাশের থেকে ছাড়া পাচ্ছে না। নুহাশ বলে, কি হলো বল, আমিও কামড় দিই। নুসাইবা বলে, না, ছাড়া কামড় দিও না। নুহাশ বলে, তাহলে তুই কামড় দিলি কেন? বড় আব্বু তুমি। কথা শোনা মাত্র নুহাশ নুসাইবাকে ছেড়ে দেয়। নুসাইবা ছাড়া পাওয়া মাত্রই নুহাশের থেকে দূরে সরে দাঁড়ায়। নুহাশ এদিক ওদিক তাকিয়ে তার বাবাকে খুঁজছে। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভেতর থেকে লাগানো, এটা দেখে বুঝতে পারে নুসাইবা তার সাথে মজা করছিল। সে বলে, তবে যে তুই আমাকে বোকা বানাস। নুসাইবা দৌড়াতে থাকে সারা ঘর জুড়ে। নুসাইবার পেছনে পেছনে নুহাশও দৌড়াচ্ছে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 15। নুহাশ শক্ত করে নুসাইবাকে চেপে ধরে বলে, তোর সাহস তো কম নয়। তুই আমাকে ভয় দেখাস। নুসাইবা শুকনো ঢোক গিলে বলে, ইস, এমন করে চেপে ধরে আছো কেন, ব্যথা লাগে তো? নুহাশ নুসাইবার কানের লতিতে হালকা কামড় দিয়ে বলে, দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছিস তুই। নুহাশকে নিজের এত কাছে দেখে নুসাইবার শরীর কেঁপে কেঁপে উঠছে। নুহাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। নুহাশ নুসাইবার থেকে থেকে কেঁপে উঠা দেখে বলে, আমি তো কিছুই করিনি এখনো, তারপরও এমন কাঁপির মানে কি? কিছু করার ইচ্ছা আছে নাকি? শেষের কথাটা একদম নুসাইবার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। নুহাইবা বলে, ছাড়ো তো আমাকে। নুসাইবা, কেন? নুহাশ, এমনি ছাড়ো। নুসাইবা। নুহাশ নুসাইবার কপালের ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, তোকে ছাড়ার জন্য তো বিয়ে করিনি আমি। একবার যখন তোর হাতটা ধরেছি তখন মৃত্যু ছাড়া তোকে আমার থেকে আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। নুসাইবা কিছু না বলে চুপচাপ মাথাটা নুহাশের বুকের সাথে এলিয়ে দেয়। নুহাশ নুসাইবাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে পিছনে এগুতে এগুতে বিছানায় বসে নুহাশের কোলের উপর বসিয়ে দেয় নুসাইবাকে। নুসাইবা হুট করে নুহাশের অধরে অধর ছুঁয়ে দেয়। নুহাশ তো কিছুক্ষণের জন্য থ হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে নুসাইবার দিকে। নুসাইবা লজ্জা পেয়ে নুহাশের বুকে মুখ গুজে আছে। নুহাশ বলে উঠে, এটা কি হলো? নুসু, তুই আমাকে চুমু খেলি? নুহাশের কথা শুনে নুসাইবা আরো গুটিয়ে যায়। নুহাশ মুচকি হেসে বলে, একটা কথা বলি? নুসাইবা বলে, বলবো। নুহাশ, বলো। নুসাইবা, আমাদের মধ্যে যদি ফিজিক্যাল রিলেশন হয় তাহলে কি খুব ক্ষতি হবে? নুহাশ। নুহাশের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে নুসাইবা। আসলে সে কি বলবে সেটা বুঝতে পারছে না। নুসাইবাকে চুপচাপ থাকতে দেখে বলে, কি হলো বললে না তো? তোমার যদি সমস্যা থাকে তাহলে বলো, আমি জোর করব না। নুসাইবা মুচকি হেসে বলে, আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে ফিজিক্যাল রিলেশন তো একদিন না একদিন হবে। এটা বুঝার বয়স অন্তত হয়েছে আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত তা বুঝি। তাই আমাদের মধ্যে যদি কিছু হয় তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তা নুহাশ নুসাইবার কথা শুনে মুচকি হেসে কপালে গভীর চুম্বন করে। নুসাইবা নুহাশের বুকের সাথে লেপ্টে থাকতে থাকতে বলে, আমি আর পড়াশোনা করতে চাই না। নুসাইবার কথা শুনে নুহাশ ভ্রু কুঁচকে বলে, কেন? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। নুসাইবা, তাহলে কি করতে মন চায় মহারানীর? নুহাশ, আমার শুধু খাইতে ঘুমাতে আর ফোন টিপতে ভালো লাগে। নুসাইবা,
নুসাইবার কথা শুনে নুহাশ হাসতে হাসতে বলে, তাহলে পড়াশোনা আর করতে চাস না তুই? নুহাশ: না নুসাইবা। তাহলে বাসায় বসে থেকে কি করবি একা একা? নুহাশ: আমি একটা ছোট বাবু নিব, তখন বাবুকে নিয়ে সময় কাটাবো। তুলির কথা শুনে নুহাশ বলে, বাবু পাবি কোথায়? কেন, আমাদের তো পুচকু একটা বাবু হবে না, তখন বাবুটাকে নিয়ে থাকবো। নুহাশ হাসতে হাসতে বলে, বিয়ে হওয়া আজ 4 দিন, আর বাবু নেওয়ার চিন্তা ভাবনা তোর? নুসাইবা মাথা তুলে বলে, যখন হবে তখন নিব। নুহাশ তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বাবু নেওয়ার প্রসেসিং শুরু করতে হবে তো নাকি? এমনি এমনি বাবু হবে না। নুসাইবা লজ্জা পেয়ে মুচকি হেসে বলে, আমি কি মানা করেছি নাকি? নুহাশ নুসাইবার দিকে তাকিয়ে বলে, তোর বয়স কত যে এত পাকা পাকা কথা বলছিস? আমার মতো বলিষ্ঠ পুরুষকে সামলানো মুখের কথা নয়। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নে। নুহাশের কথা শুনে নুসাইবা মনে মনে বলে, আরে তুমি বয়সের কথা বলছো, আমি ক্লাস 7 থেকেই জানি বাসর রাতে কি হয়। আর এখন তো কয়েকদিন পর কলেজে উঠব। নুসাইবাকে কিছু বলতে না দেখে নুহাশ বলে, কি হলো? কিছু বলছিস না কেন? নুসাইবা লজ্জা পেয়ে বলে, আমি রাজি। নুসাইবার উত্তর শুনে নুহাশ বলে, তাহলে তো হলোই। বলেই নুসাইবাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুবে যায়। সবাই মিলে ঠিক করেছে আজ তারা ছাদে পিকনিক করবে। সেই মোতাবেক সব ব্যবস্থা করে রেখেছে ছাদে। নুহাশ আর নুসাইবাও তাদের সাথে যোগ দেয়। সন্ধ্যা বেলা সবাই ছাদে উঠে বসে আছে, বড়রা রান্না করছেন একদিকে আর ছোটরা আড্ডা দিচ্ছে। নুসাইবা সুতির 3 পিসের সাথে ওড়না হিজাবের মতো পেঁচিয়ে আছে। নুহাশ আর নুসাইবা দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা সবাই খেয়াল করেছে। আশা, আসিফ, নেহা, নেহাল, রাইমা, রামিম, লামিয়া, মাহমুদ, রাইসা। হঠাৎ করে চারিদিকে ঝড় বইতে থাকে। হঠাৎ করে এমন ঝড় দেখে সবাই অবাক হয়ে যায়। চারিদিকে গাছপালা ঝড়ে এক পাশে হেলে পড়েছে, আর পিকনিকের সব আয়োজন সেখানে রেখে সবাই নিচে নামতে শুরু করে। নুসাইবা ছাদ থেকে নামার সময় ছাদের দরজার কাছে পা পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে মুখ থেকে আর্তনাদ বের হয়, আহ! নুহাশ তাড়াতাড়ি করে নুসাইবার কাছে গিয়ে বলে, কি হলো, পড়ে গেলি কি করে? নুহাশ: জানি না, হঠাৎ পা পিছলে গেল। নুসাইবা কাঁদো কাঁদো গলায় বলে। হাঁটতে পারবি, উঠে দাঁড়া। নুহাশ: নুসাইবা উঠতে গিয়েও উঠতে পারে না। এতক্ষণ সবাই নিচে চলে গেছে। নুসাইবাকে কোলে তুলে নিয়ে নামতে শুরু করে। সেদিন রাতে আর পিকনিক করা হয় না। মাঝরাতে নুসাইবার চিৎকার শুনে সবাই নুহাশের রুমের দিকে দৌড় লাগায়। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 16। নুসাইবার চিৎকার শুনে সবাই নুহাশের রুমে দৌড়ে আসে। নুসাইবাকে বুকের সাথে ঝাপটে ধরে আছে নুহাশ। নুসাইবা এলোপাথারি কিল ঘুষি মেরে যাচ্ছে নুহাশকে। নুহাশ নুসাইবাকে সামলাতে পারছে না। হঠাৎ মৌলবীর কথা মনে হতেই নুহাশ আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করে। সবাই রুমে এসে দেখে নুসাইবা ছটফট করছে। নুহাশের আম্মু নুহাশের কাছে উত্তেজিত হয়ে বলেন, বাপ নুসাইবার কি হয়েছে, ওকে এমন করে ধরে আছিস কেন? নুহাশ বলে, জানি না মা, রাতে হঠাৎ করে চিৎকার করে উঠে। বারবার বলছে ও আসছে আমাকে, ও ছাড়বে না। ও আমার কাছে চলে আসছে, আমাকে বাঁচাও তোমরা। নুসাইবার আম্মু কান্না জুড়ে দিয়েছেন। মেয়ের এই অবস্থা তিনি সহ্য করতে পারছেন না। নুহাশ সবাইকে শান্ত হতে বলে আর রামিমকে বলে, আমার বেগ থেকে হেডফোন বের কর কুইক। রামিম নুহাশের কথা শুনে তাড়াতাড়ি বেগ থেকে হেডফোন বের করে। নুহাশ বলে, ফোনে হেডফোন লাগিয়ে সূরা বাকারা চালু করে নুসাইবার কানে দে। রামিম নুহাশের কথা মতো তাই করে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে নুহাশের বুকে ঢলে পড়ে। নুহাশ নুসাইবাকে বিছানায় শুয়ে দেয়। তখনও ফোনে সূরা বাকারা চালু আছে। নুহাশ চুপচাপ বসে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। নুহাশ নুসাইবার দিকে তাকিয়ে বলে, কি এমন রহস্য আছে যা লুকাচ্ছ তোমরা? নুহাশের কথা শুনে নুসাইবার আম্মুর কান্না আরো বেড়ে যায়। তিনি বলেন, সব আমার জন্য, কেন যে সেদিন রাতে বাড়ি থেকে বের হয়েছিলাম। যদি বের না হতাম তাহলে এই 17 বছর পর এই ভোগান্তিতে পড়তে হতো না। কি বলবেন ভালো করে বলেন। নুহাশ। নুহাশের কথা শুনে নুসাইবার আম্মু বলে, ঘটনা আজ থেকে 17 বছর আগের। নুসাইবা আমার পেটে। এ গ্রামের পরের গ্রামে আমার ফুফুর বাসা। আমরা সবাই বেড়াতে আসছিলাম সেখানে ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে। তো গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির পেছনে খোলামেলা জায়গায় হলুদের আয়োজন করে। সবাই সেদিন গায়ে হলুদে হলুদ শাড়ি পরেছিলাম। চুলগুলো ছেড়ে দেওয়া ছিল।
এদিকে হলুদ মাখানো নিয়ে সবাই ব্যস্ত হয়েছিলাম, সবাই মিলে ছোটাছুটি করছিলাম। এর মধ্যে আমি অনেকটা দূরে চলে আসি। তখন হুট করেই আমি খেয়াল করি আমার পুরো শরীর কেমন ঝিমঝিম করছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমি সেখান থেকে আসার চেষ্টা করি কিন্তু এক পাও নড়তে পারছি না। এদিকে কাউকে ডাকবো তাও মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হুট করেই আমার মাথায় এই বদজিনের কথা মনে পড়ে। ভয়ে আমার সারা শরীর কেঁপে ওঠে। মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ বাঁচাও আমাকে। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আমার দাদি সেখানে চলে আসে। দাদিকে দেখে সেদিন জানে পানি এসেছে। দাদি সেখান থেকে নিয়ে এসে অনেক বকাঝকা করছেন। গর্ভবতী অবস্থায় মায়েদের সাবধানে থাকতে হয়। আর যেখানে সেখানে যেতে হয় না। সন্ধ্যায় খোলা চুলে বাইরে যেতে হয় না। হ্যাঁ, যে তোর আক্কেলজ্ঞান কবে হবে? তুই যে গর্ভবতী এই অবস্থা, তুই ওইদিকে কবরস্থানের দিকে গেছস কেন? জানোস না ওদিকে সব বদ জিনের আস্তানা? দাদি: আরে আমি কি জানি নাকি ওইদিকে কবরস্থান আছে? নুসাইবার আম্মু: তারপর ও অত দূরে গিয়ে দাঁড়িয়েছিলি কেন? তোকে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও আসছিলি না ওই জায়গা থেকে? দাদি: জানি না দাদি, ওখানে কি করে গেলাম। ওখান থেকে আসার চেষ্টা করছিলাম কিন্তু পায়ের ধাপ তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার পা ধরে আছে। আর কেমন যেন শরীরটা অবশ হয়ে আসছিল। নুসাইবার আম্মু: এটা তো ভালো লক্ষণ না রে। তার ওপর তুই গর্ভবতী। এখন যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। দাদি: দাদির কথা শুনে তখন ভয় শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। যতটা না সেই জায়গায় ভয় পেয়েছি তার থেকে বেশি ভয় দাদির কথা শুনে পেয়েছি। দাদি কিছুক্ষণ বকাবকি করে রুম থেকে চলে যায়। আমি গোসল করে বের হতেই শীতল এক দমকা হাওয়া এসে শরীরে লাগে। শরীরের শিরাউপশিরা শিরশির করে ওঠে। হুট করেই শরীরটা কেমন ভারী ভারী অনুভব হয়। মনে হচ্ছে কেউ আমার ঘাড়ে চেপে বসে আছে। আমি তাড়াতাড়ি মাকে এসে কথাটা বলি। মা আবার ফুপিকে বলে। বিয়ে বাড়িতে এই কথা ছড়িয়ে পড়ে। সবাই হাই হাই করছে। কিন্তু কেন হাই হাই করছে সেটা জানি না। একজন তো বলেই বসে, পেটের বাচ্চাটার কি যে হবে আল্লাহ জানে। আমার তো শুনেই ভয় লাগছে। কিছু দিন আগেও ওই গ্রামের আলীর মাইয়ারও এমন হয়েছিল। তারপর আহ থামো তো তোমরা, এমন অলক্ষণে কথা কইও না তো ফুফু। তারপর মা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তে শুরু করে। হঠাৎ তখন জোরে জোরে বাতাস বইতে থাকে। হুট করে এমন ঝড় বাতাস দেখে সবাই ভয় পেয়ে যায়। কেউ কেউ বলে, এর কপালে দুঃখ আছে। শুনেছি ওই কবরস্থানে রাজবাড়ির মেয়েরে দাফন করা হয়েছে। মেয়েটা গর্ভবতী ছিল কিন্তু তার শাশুড়ি তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। তার কিছু দিন পরে বউয়ের শোকে স্বামীটাও মইরে গেছে। তারপর থেকে ওই কবরস্থানে গর্ভবতী মহিলাদের গেলে বিভিন্ন সমস্যা দেখা যায়। কারো কারো বাচ্চাও মরে যায়। সবার কথা শুনে আমার ভয় শরীর কাঁপতে থাকে। তারপর হঠাৎ করেই আমার খিঁচুনি শুরু হয়। হুট করে জানালার দিকে তাকাতেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 17। জানালার দিকে তাকিয়ে দেখি এক নারী আমার দিকে তাকিয়ে বলে, আমি ফিরে আসব আমার প্রতি হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিতে। হাহা করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এটা দেখে ভয়ে সেখানে জ্ঞান হারায়। সকালে জ্ঞান ফিরতে সবাই আমাকে ঘিরে বসে সবাই মিলে। নুসাইবার আব্বু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কাল অজ্ঞান হয়ে গেছিলে? আমি নুসাইবার আব্বু জড়িয়ে ধরে কান্না করতে করতে সব বলি। সব শুনে দাদি আর ফুফু মিলে তাদের পাশের গ্রামের এক মৌলবীকে ডেকে আনেন। মৌলবী সাহেব সব শুনে জানান, দেখেন সে অতৃপ্ত আত্মা। এখন সে ভালো না খারাপ সেটা তো বলতে পারি না। সে যেটা চাইছে সেটা পূরণ না করা অবধি সে শান্ত হবে না। তাহলে এখন কি হবে? নুসাইবার আম্মু: আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি, সেটা পরে থাকবেন। আর আপনি যে পোশাক পরে কবরের পাশে ছিলেন ওই পোশাক, আপনার পায়ের ধুলো, আপার মাথার চুল আমাকে দেন, আমি সেগুলো সেই চৌধুরী বাড়িতে রেখে আসব। মৌলবী: চৌধুরী বাড়িতে তো কেউ থাকে না, তাহলে ওখানে রেখে আসবেন কেন? ফুফু: তার আত্মা সেই চৌধুরী বাড়িতেই আছে। সেখানে এসব কিছুই রেখে তাকে বন্দি করে রাখতে হবে। মৌলবী: তাহলে তাই করেন। ফুফু: তবে একটা সমস্যা আছে। মৌলবী: কি সমস্যা? নুসাইবার আম্মু: সমস্যা একটাই, আপনার ওপর থেকে তার নিশানা ছেড়ে আপনার পেটের থাকা সন্তানকে দিয়ে তার প্রতিশোধ নিবে। মৌলবী: মানে হলো সে যখন মারা যায় তখন তার বয়স 17 বছর ছিল, সে গর্ভবতী ছিল। এখন সে আপনার সন্তানকে দিয়ে তার উপরে হওয়া নির্যাতনের প্রতিশোধ নিবে। আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? নুসাইবার আম্মু:
দেখেন ভাগ্যে যা আছে তা মেনে নিতে হবে। তবে ভবিষ্যতে কি হবে সেটা তো আর আমরা জানি না। তাই ভাগ্যের উপর সব ছেড়ে দেন। তারপর আমি সেই গায়ে হলুদের অনুষ্ঠান যে পোশাক পরেছিলাম আমার পায়ের ধুলো এক গোছা চুল সব মৌলবীকে দিই। তিনি সেগুলো নিয়ে যায়। তারপর থেকে কোনো সমস্যা হয়নি, তবে নুসাইবা হওয়ার পর যখন ও একটু বড় হলো, একটু একটু কথা বলা শুরু করলো, তখন মাঝরাতে হঠাৎ চিৎকার করে কান্না শুরু করত। পরে মসজিদের ইমামের সাথে এই বিষয়ে কথা বললে তিনি বলেন, হয়তো আপনার মেয়ের স্বপ্নে সে নারী আসে। তাকে দেখেই হয়তো সে কান্না করে। আপনারা সব সময় আয়াতুল কুরসি পাঠ করে ফুল দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। আর একা ছাড়বেন না মেয়েকে কখনো। তারপর থেকে নুসাইবাকে চোখে চোখে রাখতাম। যখন ওর বয়স 16 তখন আমার ফুফু বেড়াতে আসছিল, তিনি তখন জানান মৌলবী তাদের সাথে কথা বলতে চায়। আমরাও মৌলবীর সাথে কথা বলি। তিনি বলেন, মেয়ে এখন বড় হয়েছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেন। তার ফিরে আসার সময় হয়ে গেছে। এতদিন পরও সে প্রতিশোধ নিবে। নুসাইবা আব্বু, সে যা চাই তা না হওয়া পর্যন্ত সে থামবে না। মৌলবী, তাহলে তাই করি, আমরা কিছু দিনের মধ্যেই গ্রামে যাব। নুসাইবার আম্মু, আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আমি ব্যবস্থা করি। মৌলবী সব শুনে সবাই চুপচাপ বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। আশা তো ভয় রাইমার হাত ধরে বলে, আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। আশার কথা শুনে আশার মা বিরক্ত হয়ে বলে, যাবি যে এখনই যা, দূর হো চোখের সামনে থেকে। আশা তার মায়ের কাছে ঝাড়ি খেয়ে মুখ ভাড়া করে বসে আছে। নুহাস তার আম্মুর উদ্দেশ্যে বলে, আম্মু তুমিও জানতে সব? হুম, আমি সব জানতাম। নুহাসের আম্মু, তাহলে আগে কেন আমাদের জানাওনি? নুহাস, তোমরা তখন ছোট ছিলে আর এসব নুসাইবার জানুক তা চায়নি। ও এখনো ছোট, ও এমনিতেই ভয় পায়, এসব শুনলে আরো ভয় পেত, ও এখানে আসতো না। নুহাসের আম্মু, এখন কি করা যায়? নুহাস, কিছু করার দরকার নেই। কাল সকালে মৌলবী আসবে, যা করার তিনিই করবেন। নুসাইবার আম্মু, তাহলে যে যার রুমে যাও। এখন যা কিছুই হোক সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই যা ভাগ্যে আছে তাই হবে। সবাই যে যার মতো নিজের রুমে চলে যায়। নুহাস নুসাইবার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, এত কিছু হয়ে গেছে, নুসাইবা জানতে পারলে কি হবে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। পর্ব 18। ঘুম থেকে উঠে নুসাইবা মাথা চেপে ধরে বসে আছে। তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে মাথা ব্যথায় ছটফট করছে। হঠাৎ করে সে কিছু আওয়াজ শুনতে পায়। ছোট বাচ্চার কান্নার আওয়াজ। কেউ একজন তাকে ডাকছে। মাথা চেপে ধরে আল্লাহ বাঁচাও বলেই শুয়ে পড়ে। মনে মনে আল্লাহকে স্মরণ করে। কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা উধাও হয়ে যায়। নুসাইবা ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করতে। সবাই একসাথে বসে কি যেন আলোচনা করছে। নুসাইবাকে দেখে সবাই থেমে যায়। নুসাইবা তার আম্মুকে খেতে দিতে বলে। নুসাইবা তার আম্মুকে বলে, সবার খাওয়া হয়ে গেছে। হুম, সবার খাওয়া শেষ, এখন তুই খেয়ে নে। নুসাইবার আম্মু। নুসাইবা সবার দিকে তাকিয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। নুহাস আর রামিম একে অপরকে চোখের ইশারায় কিছু একটা বলেছে। এদের চোখের ইশারায় কথা বলতে দেখে আশা বলে, কি ব্যাপার, তোমরা ইশারায় কি বলছো? আশা, আশার কথা শুনে রামিম বলে, তোর বিয়ের বয়স হয়েছে তাই ভাইয়াকে ইশারা করে বুঝাচ্ছি তোর বিয়ে দেওয়া লাগবে। রামিমের কথা শুনে সবাই হাসছে। নুহাস আশার দিকে তাকিয়ে বলে, তুই নাকি সেদিন নুসাইবাকে আমার কাছে রাউটারের পাসওয়ার্ড কি তা জিজ্ঞেস করতে পাঠাতে চাইছিলি? নুহাসের কথা শুনে আশা চমকে ওঠে। সে নুসাইবার দিকে তাকাতেই নুহাস বলে, ওর দিকে তাকিয়ে লাভ নেই। ও কিছু বলেনি। আমি সেদিন রাতে পানি খেতে নিচে আসছিলাম, তখন তোর কথা শুনতে পেয়েছি। আশা মিনমিন করে বলে, ওই গ্রামে আর থাকতে ভালো লাগে না, কবে বাসায় যাব? আশার কথা শুনে আসিফ বলে, তোরে এইখানে বিয়ে দিব। তোরে বাসায় নিয়ে যাব না। ঠিক বলেছ ভাইয়া, আশা আপুকে ওই পুরাতন বাড়িতে রেখে আসতে হবে। আপু সেখানে থাকবে আর নেট চালাবে। নেহাল, নেহালের কথা শুনে সবাই হাসছে। রামিম বলে, আশা যে ভীতু, তাকে পরিত্যাগ বাড়িতে রেখে আসলে সেখানে নেট চালানো দূরের কথা, সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সবাই মিলে গল্প করছে। নুসাইবার খাওয়া শেষে সেও আড্ডায় যোগ দেয়। আড্ডার মাঝে থাকলেও তার মনোযোগ নেই এখানে। সে শুধু একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। দুপুর 2টা বাজে। নুসাইবা কাউকে কিছু না বলে সেই পরিত্যক্ত বাড়িতে আসে। আজ কেমন যেন তার ভয় লাগছে না। সে পরিত্যক্ত বাড়ির দরজার খুলে ভেতরে ঢুকতেই একটা শীতল বাতাস তাকে ছুঁয়ে দেয়।
নুসাইবা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। হুট করে কারো কান্নার আওয়াজ শুনতে পায় সে। কেউ ডুকরে ডুকরে কাঁদছে। নুসাইবা যত সামনে এগোয় তত কান্নার আওয়াজ জোরে জোরে শুনতে পায়। এই কান্নার শব্দ শুনে কেমন যেন তার কান্না পাচ্ছে। নুসাইবা কাপা কাপা গলায় বলে, কে কান্না করছে? সামনে আসুন। আমি আপনাকে দেখতে চাই, কে আপনি? হুট করে সেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। নুসাইবা আরেকটু সামনে যেতেই একটা ছায়া সরে যায়। নুসাইবার কেমন যেন বাড়িটা পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে এর আগেও সে এসেছে। নুসাইবার চোখ আটকে যায় একটা ছবির দিকে। সে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ছবির দিকে। হুবহু তার মতো দেখতে একটা মেয়ের ছবি। সে অবাক হয়ে সেই ছবির দিকে তাকিয়ে বলে, এটা তো আমার মতো দেখতে। কে এই মেয়ে আর আমার মতো দেখতে কেন? সামনে এগিয়ে গিয়ে দেখে আরো ছবি তার মতো দেখতে। সে বুঝতে পারে না কে এই মেয়ে। হুট করে আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায়। কে আপনি? আমার সামনে আসেন। আপনি কান্না করছেন কেন? কি হলো? সামনে আসেন। আপনার কান্না শুনে আমার কষ্ট হচ্ছে। আপনি কেন কান্না করছেন আমাকে বলেন। হুট করে একটা দেখে নুসাইবা অবাক হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর দেখতে যে কেউ হয় তা সে জানত না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই অবয়ের দিকে। একটা মহিলা নুসাইবার সামনে দাঁড়িয়ে আছে। মহিলাটা কান্না করছে নিঃশব্দে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর মুখে হাসি। নুসাইবা বলে, কে আপনি আর কান্না করছেন কেন? মহিলাটা কোনো কথা না বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নুসাইবার দিকে। তার চোখে পলক পড়ছে না। নুসাইবা মহিলাটার কাছে এগিয়ে এসে বলে, আপনি না খুব সুন্দর দেখতে। আপনি ঠিক আমার মতো দেখতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মহিলাটা নুসাইবার দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো আমি তোমার মা হয়? মহিলাটার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নুসাইবা, তার মাথায় কিছু ঢুকছে না। সে বলে, আপনি কি করে আমার আম্মু হন? তুমি বিশ্বাস করো আর না করো তুমি আমার মেয়ে। আগে বলেন আপনি কান্না করছিলেন কেন? আপনার কান্না শুনে আমার নিজেরই কান্না পাচ্ছিল। নুসাইবা, আমি তোমার মা, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। নুসাইবা বলে, আপনি যদি আমার মা হন তাহলে এতদিন কোথায় ছিলেন? নুসাইবার কথা শুনে সেই মহিলা বলে, তোমাকে একটা গল্প শুনানি, তাহলে সব জানতে পারবে কিভাবে তুমি আমার মেয়ে হও। শোনো তাহলে, আজ থেকে 18 বছর আগের কথা, যা শুনলে সবকিছু তুমি বুঝতে পারবে। আমি ফিরে আসব। লেখিকা তৃষা খাতুন। অন্তিম পর্ব। 1992 সালে এক অমাবস্যার রাতে এক দরিদ্র পরিবারে রাজকন্যা জন্ম হয়। ফুটফুটে সেই মায়াবী মুখ দেখে তার বাবা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। মেয়ে সন্তান নাকি বাবারা পছন্দ করে না, কিন্তু আমার বাবা আমি হওয়ায় খুব খুশি হয়েছিলেন। আস্তে আস্তে আমি শিখনেই বড় হয়। যদিও গরিব ঘরের সন্তান হলেও আমি খুব আদরেই বড় হয়েছি। মা বাবায়ের আদরের ছিলাম। খুব সুখে আমাদের জীবন কাটছিল। হুট করে সেই সুখে এক ডাইনির নজর পড়ে। সে আমার সুখে থাকা সহ্য করতে পারে না। আমার 14 বছর বয়সেই আদনানের সাথে বিয়ে হয়। যদি গ্রামে এই বয়সে অহরহ বিয়ে হয়। আমি খুব সুন্দর দেখতে হওয়ায় সবার নজর আমার দিকে ছিল। হুট করে যখন রাজবাড়ির ছেলের জন্য আমাকে চাইলো, আমার বাবা মা খুব খুশিতেই আদনানের সাথে বিয়ে দেয়। বিয়ের পর শ্বশুর বাড়ি এসে বুঝতে পারলাম যত কষ্টই হোক না কেন বাবার বাড়ি ছাড়া অন্য কোথাও মেয়েদের দাম নেই। প্রতিটা মেয়েকে তার বাবা মা খুব আদরে মানুষ করেন। কিন্তু শ্বশুর বাড়ির মানুষ কি তা বুঝে? ঠিক আমার শাশুড়িও বুঝেননি। তিনি সব সময় চাইতেন আমি যেন তার ছেলের আশেপাশেও যেন না যায়। তিনি সব সময় আমাকে চোখে চোখে রাখতেন। এদিকে আমার শ্বশুর বাড়ির সবাই বংশের উত্তরাধিকারী চান। এদিকে তারা কালো জাদু করতেন তা জানত না কেউ। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকত। একদিন রাতে আদনানের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ে। সেটা কোনোভাবে আদনানের মা জানতে পারেন। তিনি আমাকে বলেন, শোনো বউ, তোমার গর্ভে যে সন্তানই আসুক না কেন তাকে আমি শয়তানের জন্য উৎসর্গ করব। এই কথা শোনার পর আমার পুরো দুনিয়া থমকে যায়। তারা আমাকে নিয়ে রাতের অন্ধকারে এক কবরস্থানে আসে। আমি আসতে না চাওয়াই জোর করে আনে। সেখানে শয়তানের উপাসনা করার জন্য সবকিছু রেডি করে রাখেন। তারা আমাকে আমার হাত কেটে 2 ফোঁটা রক্ত আগুনের মধ্যে দিতে বলেন। আমি নিজের রক্ত কিছুতেই আগুনে দিব এই নিয়ে আমার আর আমার শাশুড়ির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আমার শাশুড়ি আমাকে জোর করে বিষ খাইয়ে দেয়। তখন শয়তান হাজির ছিল। আমি নিজেকে উৎসর্গ করে শয়তানের কাছে বলি আমার সন্তান যেন বেঁচে থাকে। শয়তান আমার কথা রাখে, আমাকে সেই কবরস্থানে দাফন করা হয় রাতের অন্ধকারে।
শয়তান বলেছিল এই কবরস্থানে যে গর্ভবতী মহিলা আসবে তার গর্ভে আমার সন্তান থাকবে। ঠিক তাই হয়। কিছু দিনের মধ্যেই তোর ওই মা আমার কবরস্থানে মধ্যে আসে। এরপর তোর মায়ের গর্ভে তোর আগমন ঘটে। তুই আমার আর তোর বর্তমান মা, দুই মায়ের মেয়ে তুই। সব কিছু শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর নুসাইবা বলে, তাহলে আপনি কান্না করছেন কেন? আপনি তো নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে ও শান্তি। আমার সন্তান তো ঠিক থাকবে। তোকে দেখার জন্য এই কান্না আমার। সময় হয়ে গেছে, আমাকে আমার আপন ঠিকানায় যেতে হবে। তোর ওপর কিন্তু এখনো শয়তানের ছায়া আছে। তুই এখান থেকে চলে যা। যাওয়ার সময় একবার ও পিছনে তাকিয়ে দেখবি না। বাসায় গিয়ে আগে তোর এই পোশাক আগুন পুড়িয়ে ফেলবি। কখনো এই গ্রামে আসবি না, চলে যা মা, চলে যা। নুসাইবা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মহিলার দিকে। তার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার আপন কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে। নুসাইবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে মিলিয়ে গেল সেই মহিলাটি। নুসাইবা দৌড়ে সেই বাড়ি থেকে বের যায়। যাওয়ার সময় মনে হচ্ছে কেউ তাকে পেছনে ডাকছে। নুসাইবা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে আসে। বাসায় আসার পর তাড়াতাড়ি জামাকাপড় পাল্টে সেগুলো নিয়ে বাড়ির বাইরে দৌড়ে আসে। আগুন দিয়ে সেগুলো পুরানোর চেষ্টা করে। চারিদিকে অন্ধকার ছেয়ে আসছে। নুহাস নুসাইবাকে জামা কাপড় পুরাতে দেখে বলে, কি ব্যাপার, তুমি এগুলো পুরাচ্ছ কেন? সব পরে বলবো, আগে এগুলো পুরান। নুসাইবার কথা শুনে নুহাস যতবার গ্যাস লাইট অন করে এ আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু আগুন ধরে নাট, চারিদিকে ঝড় হাওয়া বইতে শুরু করে। নুহাস বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই গ্যাস লাইট অন করতেই আগুন জ্বলে ওঠে। চারিদিকে মনে হচ্ছে কেউ আর্তনাদ করে ওঠে। এমন সময় মৌলবী সাহেব আসেন। ইতোমধ্যে বাড়ির সবাই বাইরে চলে এসেছে। মৌলবী সাহেব বলেন, বিপদ কেটে গেছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন গ্রাম ছেড়ে শহরে চলে যান। আমরা এখনই এখান থেকে চলে যাব, আমরা রেডি। নুহাসের আম্মু, তাহলে দেরি করেন না। গাড়িতে উঠার পর সূরা বাকারা আর আয়াতুল কুরসি ফোনে অন করে যাবেন। এটা যেন সারা রাস্তা বাজতে থাকে। কেউ পেছনে তাকাবেন না। রাস্তায় গাড়ি থামাবেন না। সোজা বাসায় গিয়ে গাড়ি থামাবেন। মৌলবীর কথা শুনে নুহাসরা গাড়িতে উঠে বসে সবার থেকে বিদায় নিয়ে গাড়ি চলছে আপন গতিতে। নুসাইবা চুপচাপ চোখ বন্ধ করে সেই মহিলাটার মুখ মনে করার চেষ্টা করে। হঠাৎ করে মনে পড়ে, সেই মহিলা বলছিল কোনো এক সময় আমি ফিরে আসব। নুসাইবা মনে মনে বলে, আমিও চাই তুমি ফিরে আসো মা। সেই ঘটনার 1 বছর কেটে যায়। সত্যি সে ফিরে এসেছে। ফিরে এসেছে নুহাস আর নুসাইবার মেয়ে হয়ে। নুহাস আর নুসাইবার ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। যেদিন নুসাইবা তার মেয়েকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। এতদিন সে ভেতরে ভেতরে গুমরে মরছিল। সব সময় তার মায়ের কথা মনে পড়ত। যখন তার মেয়ে হয়ে কান্না করতে করতে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে, তুমি আমার মেয়ে হয়ে এসেছো মা, সত্যি তুমি এসেছো। সমাপ্ত।